আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে আমরা নিয়ে আসি ওয়েবিনার টাইটেল ওয়েব ক্রলার নিয়ে যত কথা। আচ্ছা, আমরা সবাই আই প্রিজিউম এখানে জানি যে ওয়েব ক্রলার একটা অটোমেটেড সফটওয়্যার প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিংক ফলো করে নেটওয়ার্ক থেকে ডাটা, অনেক ধরনের ডাটা ইনফরমেশন কালেক্ট করে। সার্চ ইঞ্জিন, ডাটা অ্যানালাইসিস, ই কমার্স ও মার্কেট রিসার্চেও এই ওয়েব ক্রলার অনেক বেশি ইউজ। তো এই স্পেশাল সফটওয়্যার প্রোগ্রামটা নিয়ে আজকে বিস্তারিত ডিসকাস করার জন্য আমাদের আজকের ওয়েবিনার। আজকে আমাদের ওয়েবিনারে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন ফাহিম ফয়সাল স্যার, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ফর অটোমেশিও.সি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। বিফোর উই কন্টিনিউ, আমরা এই ওয়েব ক্রলারে আজকে বেসিক্যালি ওয়েব কলারের বেসিক, তারপর জনপ্রিয় ওয়েব কলার টুলস লাইব্রেরি, তারপর ওয়েব কলার দিয়ে কিভাবে আমরা ডাটা স্ক্রেপিং এবং অ্যানালাইসিস করতে পারবো সেটার স্ট্র্যাটেজি এবং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। তো আমি আরেকটু যদি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলি, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবে। আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করা থাকবে, সো কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের কিউরিজ গুলা লিখবেন। আমরা ওয়েবিনার শেষে একটা কিউএনএ সেশন রাখার ট্রাই করবো এবং চ্যাট বক্স থেকে আমরা কোয়েশ্চেন পিক করবো। আমার তরফ থেকে আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ফাইম স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ফাইম স্যার, ওভার টু ইউ। Thank you for giving me the floor. Okay. Hello. Assalamu alaikum everyone. আশা করি সবাই ভালো আছেন। সো আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, কারণ স্ক্রিন শেয়ার না করলে আসলে আমি কিছু দেখাতে পারবো না। স্ক্রিন কি শেয়ার হয়েছে? Can you confirm me? One. ইয়েস স্যার। Okay. Okay, একটু আবার আমার মনে হয় প্রবলেম হইতেছে। উইন্ডো। ওকে, নাও স্লাইডটা দেখা যায়? Maybe yes. ইয়েস স্যার। Okay. So everyone, welcome to this master class. আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ওয়েব ক্রলারটা আসলে কি। এটা মূলত একটা সফটওয়্যার প্রোগ্রাম বা বট বলতে পারেন, যেটা আপনার যে কোনো ওয়েবসাইট থেকে ডেটা স্ক্র্যাপ করে নিয়ে আসতে পারে। এটার ফ্যাসিলিটিস এর মেইন হইতেছে যে এ অটোমেটিক্যালি লিঙ্ক গুলোকে ট্র্যাক করতে পারে একটা ওয়েবসাইটে, এবং তার ভেতর সে রিকার্স এগুলি চাইতে পারে। ওকে, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স বিটুইন ওয়েব ক্রলার এন্ড স্ক্র্যাপার। সো আমরা বিস্তারিত নেক্সট স্লাইডে দেখবো। সো আমরা কি কি আজকে দেখবো সেটার একটা আমরা আহ, এখানে হোয়াট উইল লার্ন। এখানে আমরা প্রথমে দেখবো যে ওয়েব ক্রলার জিনিসটা কি, আসলে কেন আমাদের ওয়েব ক্রলারটা দরকার, এবং ডিফারেন্স বিটুইন দ্য ওয়েব ক্রলার এন্ড স্ক্র্যাপার ছোট্ট করে। আমরা একটা মূলত একটা লাইব্রেরি বানাতে চাইতেছি, যেটা মূলত ফ্রম স্ক্র্যাচ, কোনো থার্ড পার্টি লাইব্রেরি কিছু ইউজ হবে, লাইক পাপেচার অ্যান্ড টাইপস্ক্রিপ্ট অ্যান্ড ছোট কিছু কিউই লাইব্রেরি অ্যান্ড স্ন্যাপশট ওভার একটা কিভাবে দেওয়ার চেষ্টা করবো যদি সময় থাকে। আমি জানি না কতটুকু সময় হবে এত কিছু দেখানোর পরে, কারণ বিল্ডিং একটা লাইব্রেরি একটু সময় লাগতে পারে আমাদের। যে একটা এআই র্যাক সিস্টেম কিভাবে এম্পাওয়ার হইতে পারে একটা ওয়েব ক্রলারের মাধ্যমে, জাস্ট একটা সিস্টেম দেখাবো, আমি কোনো কোড করবো না তার জন্য। সো দ্যাটস ইট। অ্যান্ড বিফোর মুভিং ফরওয়ার্ড, আমি একটু নিজের সম্বন্ধে, যেহেতু হোস্ট বলেই দিয়েছে, তাও আমার সাথে যদি আপনারা কানেক্ট থাকতে থাকতে চান অবশ্যই কানেক্ট থাকবেন। আশা করি আমি আরো নলেজ শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। সো নেক্সট, এখন আমি আসি আসল কথায় যে ওয়েব ক্রলার জিনিসটা কি। ওয়েব ক্রলার আমি একটা ছোট দিক দিয়ে দিচ্ছি যে আসলে ওয়েব ক্রলার জিনিসটা আসলে কি, আসলে আর্কিটেকচারটা কিরকম। ছোট ভাবে যদি আমি আপনাদের এখানে ডান সাইডে দেখতে পাইতেছেন যে একটা মূলত কিউই থাকতে পারে। এটাই যে কনস্ট্যান্ট হচ্ছে যে আর্কিটেকচার, এমন নাও হতে পারে, অনেকভাবে ডিজাইন করা যেতে পারে। এটা একটা বেসিক আর্কিটেকচার যে একটা কিউই থাকবে যেখানে ইউআরএল গুলো থাকবে। ওয়েব ক্রলারটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউইতে অবশ্যই ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, এখান থেকে ফার্স্ট ইউআরএলটা নিবে, নেওয়ার পরে ওয়েব ক্রলারটা পেজ থেকে কন্টেন্ট স্ক্র্যাপ করবে, করে সে স্টোর করবে সামওয়্যার। ওকে, এন্ড দেন সে কি করবে, পেজের ভেতরে এই পেজের ভেতরে যত লিঙ্কস আছে সেগুলোকে স্ক্র্যাপ করবে, এবং সে আবার এই কিউইতে দিবে। এই কন্টিনিউয়াস প্রসেস হইতে থাকবে। আস্তে আস্তে সে সব একটা ওয়েবসাইটের ভেতরে সবকিছু ডেটা সে স্টোর করতে থাকবে রিভার্সে। অ্যান্ড এই হলো মূলত বেসিক আর্কিটেকচার। আমরা আরো বিস্তারিত জানবো, হ্যান্ডস অন সাপোর্ট করবো, হাউ ডাজ থিংস ওয়ার্ক ইন্টারনাল, সবকিছু আমরা দেখবো ইনশাল্লাহ। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন আমাদের ওয়েব ক্রলারটা দরকার, তাই না? সো এটা আসলে কি করে। সো মেইন কয়েকটা পয়েন্ট বলি। আমাদের এআই আসার আগে যদি আমরা চিন্তা করি যে সার্চ ইঞ্জিন যেগুলো আছে আমাদের, সেগুলো আসলে কিভাবে কাজ করতো।
বা এখনো করে কিভাবে, যে আমরা তো স্টিল সার্চ ইঞ্জিন এর উপর ডিপেন্ডেন্স, রাইট? সামহাও যদিও এআই এসে অনেকটা ইভলিউশন হচ্ছে। তো সার্চ ইঞ্জিন গুলো আসলে আপনার ওয়েবসাইটটা চেনে এই ক্রলারের মাধ্যমে, যে আপনি যখন কোনো কিওয়ার্ড সার্চ করতেছেন, সে কিভাবে বোঝে যে আপনার কিওয়ার্ড কিন্তু সার্চটা অমুক ওয়েবসাইটে আছে। তার মানে তার কাছে, গুগলের কাছে, যদি গুগল এক্সাম্পল হিসেবে ধরেও নেই, তাহলে গুগলের কাছে ওই ওয়েবসাইটের ডাটাটা আছে। তো ডাটাটা কিভাবে পাবে, সে অবশ্যই ক্রল করছে, ক্রল করে সব ডাটাটা তাদের এই ডেটাবেসে ইন্ডেক্স করা আছে, তার বেসড অন বিশাল একটা অ্যালগোরিদম হয়তো তাদের আছে। আমরা জানি না হাউটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে, বাট ক্রলার আছে। তো এই ক্রলার দিয়ে তারা আসলে বুঝতে পারে যে আসলে আহ, আপনার সার্চকৃত কিওয়ার্ডটা কোন কোন ওয়েবসাইটে আছে। যেমন এই যে এআই যে আপনার হইতেছে যে রেভলিউশনটা হইতেছে, এখানে আসলে এই ক্রলার না থাকলে কখনো সম্ভব হইতো না, কারণ সে আপনার যে ডেটাগুলোতে ট্রেন করা হইতেছে সবকিছু ডেটা আসতেছে ক্রল করা, and everything is storing inside a database and then it's scraping, it's retrieving the data. And এই জন্য আরেকটা বিষয় আছে যে র্যাগ, রিট্রিভাল অগমেন্টেশন, কিছু অ্যাডভান্স বিষয় আছে। আপনারা যদি না জেনে থাকেন আমি আরো একটু হিন্টস দেবো যে আসলে এগুলো কিভাবে ইউজ কেস হয়। কন্টেন্ট অ্যাগ্রিগেশন দেখতে পাইতেছেন, যে কন্টেন্ট অ্যাগ্রিগেট করার জন্য বা আপনার প্রাইস ট্র্যাকিং এর জন্য এই ক্রলার হেল্প করে। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, যে এক্সাম্পল গুগল বট, আমি অলরেডি কিছু কথা বলছি। বিং বটের হচ্ছে আপনার মাইক্রোসফটের বিং বট, এগুলো নাম আছে প্রত্যেকটা, আপনার সার্চ করে দেখে নেবেন। ডাক ডাক গো বট, ডাক ডাক গো এর জন্য, এবং অ্যামাজন বট, অ্যামাজন এরা সবাই ডিফারেন্ট। মানে তারা সবাই কোম্পানি ওয়াইজ তারা নিজেদের বট তৈরি করছে তাদের আসলে সার্চটাকে ইমপ্রুভ করার জন্য। ওকে, দেন আমরা এখন দেখবো যে ওয়েব ক্রলার এবং ওয়েব স্ক্র্যাপারের মধ্যে পার্থক্যটা কি। আমি স্লাইডলি বলে দিয়েছি যে ওয়েব ক্রলিং হইতেছে মেইন হইতেছে সে রিকার্সিভলি যাইতে পারে। অর্থাৎ আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, আমি সাপোজ আমার একটা বটকে বললাম example.com-এ যাও, তুমি এখান থেকে যত ডেটা আছে সেগুলো নিয়ে এসে আমাকে দাও। ওকে, একটা স্ক্র্যাপারের কাজ এইটুকুই, সে আর কিছু করবে না। বাট একটা ক্রলারকে যদি বলি তুমি example.com-এ যাও, দেন এর ভেতরে কিছু লিঙ্কস আছে সেগুলো স্ক্র্যাপ করে আমাকে দাও, তখন সে মোর ইনফরমেশনেও যাবে। যাওয়ার পরে এটাকে ডেপথ বলে, এটা নিয়ে আমরা আরেকটু আরেকটু পরে আলোচনা করবো যে ডেপথ কিভাবে কাজ করে। So, এর ভেতরে যেও সে ডেটাগুলো নিয়ে নেয়। এইটা হচ্ছে ক্রলার এবং স্ক্র্যাপারের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য, ওনার সাথে তেমন কোনো পার্থক্য নেই। এখানে কিছু ইয়ে আছে যে robot.txt ফাইল, আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত অবশ্যই যারা আছেন তারা জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা robot.txt ফাইল থাকে, যেখানে আমি যদি একটা এক্সাম্পল ইউএনজেএস সাইট ম্যাপে না যে প্রথমে ইউএনজেএস আয়তে robot.txt যদি যায়, তাহলে দেখেন সে আমাদের একটা, এখানে একটু জুম করি, একটা সাইট ম্যাপ দিতেছে, সাইট ম্যাপের একটা কিওয়ার্ড দিতেছে এবং বলতেছে যে এখানে আমাদের সাইট ম্যাপ। সে এই সাইট ম্যাপ ধরে গুগল মূলত এই পেজের লিঙ্ক গুলোকে স্ক্র্যাপ করেন, এবং এর ভেতরেও সে স্ক্র্যাপ করে যদি সে চায়। এটা ডিফারেন্ট কন্টেস্টে তাদের অ্যালগোরিদম অনুসারে সবকিছু কাজ করে। তো দ্যাটস ইট। অ্যান্ড আসলে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা এইটাই, হাউ ডাজ থিংস ওয়ার্ক। এখন আমরা দেখবো যে আসলে ওয়েব ক্রলিং এর ওয়ার্ক ফ্লোটা কিরকম হয়। যে প্রথমে আপনাকে একটা ইউআরএল দিতে হবে ওয়েব ক্রলারকে, যেমনটা স্ক্র্যাপারকেও দিতে হয় বেসিক্যালি। তো সে একটা সিড ইউআরএল থেকে সে প্রথমে যায়, এবং আমি যে বললাম যে example.com থেকে সে যাবে, তারপর সে ওখান থেকে ফেচ অথবা পার্স ডেটা করবে, তারপর ইন্ডেক্স ইন্ডেক্স করবে ডেটাবেজে, দেন আবার সে এক্সট্রাক্ট লিঙ্ক করে আবার সে যাবে, মানে রিকার্সিভলি লুপের মতো ঘুরতে থাকবে সে আনটিল দ্য ডেপথ। এই ডেপথের একটা কনসেপ্ট আছে এখানে, আমি এটা আরো সুন্দর করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কিছু কলিং টেকনিক আছে, যেমন ডিস্ট্রিবিউটেড কলিং। ডিস্ট্রিবিউটেড কলিংটা হইতেছে যে আপনার আপনার কলার শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভারে ক্লাউডের ভিতরে কলার থাকবে, সেই তার প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্টেন্স থাকবে এবং সবগুলো আলাদা ওয়েতে কাজ করবে। এবং ডাইনামিক কন্টেন্ট হ্যান্ডেলিং দেখতে পাইতেছেন যে আসলে আপনারা যারা রিয়েক্টের সাথে পরিচিত, যে রিয়েক্ট কিন্তু আপনার সার্ভার সাইড রেন্ডারিং এগুলোর সাথে যারা পরিচিত আছে, রিয়েক্ট কিন্তু আসলে ডমের ভেতরে রেন্ডার করে, তাদের এইচটিএমএলটা আসলে সে রেন্ডার করে ডমের মাধ্যমে, সে ডিরেক্ট এইচটিএমএল পাঠায় না ফার্স্ট টাইম। সো এই ডাইনামিক কন্টেন্ট আপনার হইতেছে স্ক্র্যাপ করবেন কিভাবে, তখন গুগল ইন্ডেক্স করবে কিভাবে, তখন সে একটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে ডাটাগুলোকে স্ক্র্যাপ করে নিয়ে আসে, কারণ ব্রাউজার ওপেন করলে ওই কন্টেন্টটা রিয়েক্টেড কন্টেন্টটা রেন্ডার হয়। অ্যান্ড এআই ইন্টিগ্রেশন কেন বলতেছি, সাপোজ আপনি ধরেন যে আপনার একটা সিস্টেম আছে এআই, যেটাতে আপনার হইতেছে আহ, আপনি ফিট করতে চাইতেছেন, আপনি ডিরেক্ট এইচটিএমএল তো অবশ্যই দেবেন না, আপনাকে দিতে হবে কি একটা স্ট্রাকচার ফরম্যাট লাইক
রিডমি ফরম্যাট। ওকে, সো রিডমি ফরম্যাট থেকে আপনার হইতেছে HTML থেকে রিডমিতে কনভার্ট করার পরে তারপর আপনি সেটাকে ডেটাবেজে বা এআই কে ফিট করবেন, দেন এআই ইজিলি বুঝতে পারবে। কারণ আমরা জানি যে এআই কিন্তু টোকেন কাউন্ট করে, সো একটা ওয়ার্ডও যদি বেশি হয় তাহলে সেই টোকেনটা বেশি হবে। সো দ্যাটস অলসো দ্য মেইন পয়েন্ট। তো আর বেশি দেরি না করি, কারণ আমাদের অনেক কাজ করতে হবে। আমরা এখন একটা টলার লাইব্রেরি বানাবো ফ্রম স্ক্র্যাচ। সো আমাদের সেটা শুরু করি, হ্যাঁ। সো শুরু করার আগে আমি আসলে যে ডেপটা নিয়ে আলোচনা করার কথা সেটা নিয়ে একটু আপনাদের সাথে বলি। যে আমি যদি চিন্তা করেন একটু এক্সাম্পল এখানে example.com এ যাই, বলি example.com। ওকে, আমি বলতেছি example.com এ যাও, দেন সে example.com এ যাবে এবং যাওয়ার পরে example.com এ যাবে, তারপরে সে এক্সাম্পলের ভিতরে আরো কোনো লিঙ্ক থাকলে সে এখানে সাপোজ অ্যাবাউট আছে। ওকে, অ্যাবাউট, ওকে, এই অ্যাবাউটটা এখানে আছে দেখো। এবং সে এর সাথে একটা নোট, এবং তার তার পাশাপাশি সে আরো কয়েকটা আছে, ধরেন যে এখানে বা এখানে পাশাপাশি এইটাতে সাপোজ কন্ট্যাক্ট। তো কেমন জানি মিসি হয়ে গেল, সুন্দর না হইলে ভালো লাগে। অ্যান্ড আমি জানি না এটা কেন প্রবলেম করতেছে, এতদিন পরে না হুট করে এখন কেন করতেছে। আচ্ছা, এটা ধরে নেন আরেকটা দিক, হ্যাঁ, এটা ঝামেলা করতেছে। সো আমি এখান থেকে এইটাতে সো এটা অনেকটা ফ্রি ডেটা স্ট্রাকচারের মতো, হ্যাঁ। সো দেখেন, এইটা হইতেছে ডেপথ। যদি চিন্তা করেন যে সামনে যে ডেপথ আছে, এই ডেপথটা মূলত 0, ওকে, এন্ড এই ডেপথটা মূলত 1। তারপর প্রত্যেকটা নোডের আবার লিঙ্ক থাকতে পারে। লাইক যদি এখানে বলি Ctrl+Z এবং Ctrl+D, সে আবার এখান থেকে লিঙ্ক রাখতে পারে, তাই না? সে আবার এভাবে লিঙ্ক, তো এইটার ডেপথ কত হবে? So, এইভাবে সে ডেপথ অনুসারে সে বুঝতে পারে যে আসলে কার ভেতরে কি আছে। আর এটা মূলত একটা থ্রি ডেটা স্ট্রাকচার। আপনাদের ডেটা স্ট্রাকচারের সাথে যারা পরিচিত এখন তারা বুঝতে পারতেছেন যে এটা মূলত রুট নোড, আর এর সাথে জড়িত সব প্রত্যেকটা নোড এভাবে আছে। সো আমরা মূলত এখন এটা ইমপ্লিমেন্ট করব, এবং কি কি ইমপ্লিমেন্ট করবো সেটা আমি দেখাবো। সো আমার মনে একটু তৈরি করাই আছে, এনক্রল মানে আমরা একটা লাইব্রেরি বানাবো। সো আমরা ইউজ করে ওপেন করে মিনিট করে রাখছি। ওকে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, মিনিট করাই আছে। আমি এখন আহ যে মূল কাজটা করব সেটা হইতেছে আমাদের আর্কিটেকচারটা। আমাদের প্রথমে একটা নোড থাকবে, তাই না? তো আমাদের একটা ক্রলার নোড ডট টিএস, আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি। আপনারা যারা টাইপস্ক্রিপ্ট জানেন তারা এর জন্য ভালো, যদি জানেন না জাভাস্ক্রিপ্ট যদি জানেন তাও হবে, কোনো সমস্যা নেই। সো আমরা মূলত এখানে ক্রলার একটা নোড বানাবো, ক্রলার নোড। এটা হতে পারে সিম্পল, কারণ এই কলার নোডের একটা রুট নোড, যেটা আমরা এখানে দেখলাম যে এই যে এটা রুট নোড, হ্যাঁ, এটা লিভ নোড অথবা চাইল্ড নোড, এই প্রত্যেকটা এটা মূলত রুট নোড। তা আমরা রুট নোডটা মূলত আহ এই কলার নোডটাকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড এইটা হইতেছে তো অবজেক্ট ওরিয়েন্টেড আপনার হচ্ছে টপিক। সো নো প্রবলেম, আপনারা যদি জানেন তাহলে ভালো, না জানলে সমস্যা নাই। কলার রুট নোড, এবং সে এক্সটেন্ড করবে কাকে? কলার নোডটাকে। এন্ড দেন ক্রলার চাইল্ড একটা নোট থাকবে, সেও কলার নোটটাকে কি করবো? আচ্ছা, এটা কি ইয়ে হয়ে গেছে। সো আমরা আগে কলার নোটটা বানাই ফেলি, ক্লাস কলার নোট। এর মধ্যে আসলে কি কি থাকবে আমরা যদি
একটু চিন্তা করি যে আমাদের প্রথমে একটা ইউআরএল থাকবে, তাই না? সো আমি বললাম পাবলিক ইউআরএল। এটা আমরা প্রথমে ইউআরএল স্ট্রিং রাখবো না, আমরা ইউআরএল একটা ক্লাস আছে, আমি ইউআরএল ক্লাসটাকে রাখবো, এর কারণ আছে কিছু। এন্ড দেন আমরা রাখবো হইতেছে এর প্যারেন্টটাকে, বলার একটা নোডের তো প্যারেন্ট থাকতে পারে, যেমন এখানে দেখতেছেন এর প্যারেন্ট কিন্তু এ, আবার এর প্যারেন্ট এ। সো আমাদের একটা প্যারেন্ট লাগবে, তাই না? সো পাবলিক প্যারেন্ট, আবার কি বলবো, কলার নোডে, কারণ কলার নোডই তো এই প্যারেন্ট থেকে কোনো একটা আইডল কলার নোড। দেন চিলড্রেন আবার কলার নোড, সে আমাকে সাজেস্ট করতেছে, সো টাইপ সেটিং এর জন্য করা যায়। এবং এখানে ডেপথ আমি নিব না, কারণ ডেপথের কাজ অন্য জায়গায়, পাবলিক। এখন টাইপ আমি বলবো যে নোডের টাইপটা কি। সো এখানে একটা বিষয় ইয়ে আছে যে এখানে example.com না হয়ে তো github.com হইতে পারে, বা অন্যান্য facebook.com হতে, তাহলে এই নোডের সাথে কিন্তু এটা এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল। সো আমরা দুই দুই ধরনের লিঙ্ক মূলত পাই একটা ওয়েবসাইটে গেলে, একটা ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ সেম ডোমেইনের আন্ডারে লিঙ্ক, এবং এক্সটার্নাল লিঙ্ক যেটা আসলে সেম ডোমেইন আন্ডারে না, লাইক ফেসবুক আর ইউটিউব আর সামথিং এলস। সো আমরা ওইটাকে নোডটাকে ডিফাইন করার জন্য মূলত আমরা একটা টাইপ ডিফাইন করবো, যে নোডের টাইপটা কি, টাইপ নোড টাইপ, নোড টাইপ বলবো যে ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে, আর এই টাইপটা মূলত হবে এই নোড টাইপটা। ডিফল্ট আমি বলবো ইন্টারনাল। আর যে সাইটে যাবো সেই সাইটে তো অবশ্যই কন্টেন্ট থাকবে, তাই না? সেই কন্টেন্টটা এখানে থাকবে পাবলিক, সরি পাবলিক কন্টেন্ট। আর কন্টেন্টের টাইপটা অবশ্যই তো স্ট্রিং, রাইট? ডিফল্ট স্ট্রিং, দ্যাটস ইট। এবং এর অবশ্যই কনস্ট্রাক্টর ফাংশন লাগবে। আপনারা যদি কনস্ট্রাক্টর ফাংশন সম্বন্ধে না জানেন, আহ, জানেন তাহলে তো ভালো, না জানেন তাহলে এখানে জাস্ট এটা যখন ইনিশিয়েট হবে তখন এই ফাংশনটা কল হবে, নাথিং এলস। এখানে আমরা স্ট্রিং পাবো, এটা আমি লিঙ্ক পাঠাবো এর মাধ্যমে। এবং আইডি একটা দিলে ভালো হয়, সো আইডি দেই, পাবলিক আইডি স্ট্রিং। ওকে, আমরা আইডিটাকে স্ট্রিং ডিফল্ট এমটি অর সামথিং, আমরা একটা npm install cuid ইনস্টল দিই, যাতে আমি ও npm কি বলতেছে, they were happy installing, oh sorry, cuid, oh npm install cuid, ভুল বানান লিখছি, তাহলে হবে কেন? ওকে, cuid import cuid from cuid। ওকে, সো কনস্ট্রাক্টর ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট এখন এটাকে বলবো সিস্টেম url is equal to new url, এবং আমি বলবো লিঙ্কটাকে পাস করে দেবো, এবং আইডি থেকে তো আইডি হয়ে যাবে। এবং এখানে কেন ও অ্যারে হয়েছে এটা দেখতে পারি। এবং আরেকটা বিষয় যে প্রত্যেকটা অনেক ওয়েবসাইটে আছে, যেমন ডকুমেন্টেশন ওয়েবসাইটে যদি যাই, অ্যাস্ট্রো বিল্ডেই যদি যাই, কারণ আমরা এখানে যাব, এই পুরো ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করবো, আমি জানি না কত সময় লাগবে, ইন্টারনেট কেন স্লো করতেছে আমি জানি না। আমাকে কি শোনা যায়? আমি ইন্টারনেট আমার কিছু example.com, আচ্ছা আসছে। সো হোয়াই অ্যাস্ট্রোতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন সে হ্যাশ একটা দিচ্ছে, সো এই হ্যাশটা আমাকে বাদ দিতে হবে, কারণ ডুপ্লিকেশন রাখা যাবে না। সেই জন্য আমি এই ইউআরএলটাকে বাদ দিয়ে দিব, এটা আমি ক্লোজ করি, দিস ডট ইউআরএল ডট হ্যাশ এমডি করে দিলাম, যাতে পরে ঝামেলা না হয়। সো দ্যাটস ইট, আমার কাজ শেষ। এখানে আমি এখন এটাকে এক্সপোর্ট করবো, কারণ এক্সপোর্ট না করলে আমি ইম্পোর্ট করবো না, এটা এক্সপোর্ট করার দরকার আছে, অবশ্যই এক্সপোর্ট করা লাগবে। এবং নেক্সট আমি যাবো, আমি একটু কপি মারবো কারণ সময়ের বিষয় আছে। আমি জাস্ট কপি করলাম অ্যান্ড পেস্ট করবো। সো কলার রুট নোড, এবং সে এক্সটেন্ড করতেছে কলার নোডকে। আমি এখানে জাস্ট একটা প্রাইভেট ফিল্ড নিছি নাম, যে নামটাকে আমি মূলত দেবো বাইরে থেকে, কারণ রুট নোডের একটা নাম দেওয়াটা বেটার।
অ্যান্ড দেন এখানে লিঙ্কটা পাস করতেছি, সুপার মানে এই কাছে চলে যেতেছে। সো এটা জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা জানেন। আর প্যারেন্টটাকে আমি বলছি দিস, কারণ প্যারেন্টের তো আর প্যারেন্ট থাকে না, সো প্যারেন্টের প্যারেন্ট সে প্যারেন্টই হইতেছে দিস। সো এই অনেকটা সার্কুলার ডিপেন্ডেন্সি হয়ে যাইতেছে। ওকে, এন্ড দিস ডট নেম, এখানে আমরা বলতেছি নেম, এই নেম এখান থেকে পাইতেছি। এন্ড গেট নেম, একটা গেটার আছে এখানে। এন্ড একইভাবে আমরা চাইল্ড নোডটাকে কি করবো, সো গেট রুট ডোমেন, এটা মূলত আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে একটা ইউটিউস নেম, ইউটিউস ডট টিএস। ওকে, সো এখানে আমরা মূলত আমাদের রুট ডোমেনটা ক্রিয়েট করবো। তো এখানে মূলত কি হইতেছে আমি আপনাদের বলে দেবো। যদি আমাকে হোস্ট নেম আসবে, হোস্ট নেমটা আমরা জানি যে যেমন এক্সাম্পল দেই আপনাকে, যে এই যে ডক্স ডট অ্যাস্ট্রো ডট বিল্ড, আমাদের তো হোস্ট নেম মেইন যে রাউট সেটা তো অ্যাস্ট্রো ডট বিল্ড, সে ডক্স যাতে না ধরে এই জন্য এই ক্যাটাগরিজ যাতে বেটার হয়, এই কারণে আমি মূলত এই হোস্ট নেমের এই ফাংশনটা লেখা, যাতে সহজে, যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পল শেয়ার করি। সো ডক্স ডট এক্সাম্পল হলে সে এক্সাম্পল ডট কম তাকে রিটার্ন করবে, অ্যাপ ডট এক্সাম্পল হলে সে এক্সাম্পল ডট কম তাকে রিটার্ন করবে। তো দ্যাটস ইট, নাথিং এলস। এবং আমি এখানে গেট রুট ডোমেইনটা, সো এইটা কি করতেছে আমি একটু ছোট করে এক্সপ্লেন করি আপনাদের। এইটা চাইল্ড নোড, আমরা বললাম যে চাইল্ড নোড সেই এই মেন নোডটাকে সে এক্সটেন্ড করবে, তাই না? এবং এক্সটেন্ড করে সবকিছু নিয়ে আসবে তার ভেতরে। এবং এই দিস ডট প্যারেন্ট, আমি এখানে চাইল্ড নোডের ভেতরে একটা প্যারেন্ট পাবো, ঠিক আছে? সো প্যারেন্টটাকে আমি দিস ডট প্যারেন্ট বলে দিলাম। আর যেহেতু এইটা যে লিঙ্কটা আমি চাইল্ড নোডটা ক্রিয়েট করবো, তাই না, সেই এই চাইল্ড নোডটা ক্রিয়েট করার সময় তো আমাদের ওইটা দেখতে হবে যে এটা ইন্টারনাল লিঙ্ক না এক্সটার্নাল। সো এইটার জন্য মূলত এই লজিকটা, যে যদি সমান হয় তাহলে এটা ইন্টারনাল, আর যদি বাইরের হয় তাহলে সেটা এক্সটার্নাল। দ্যাটস ইট। অ্যান্ড আমাদের এখানের কাজ শেষ। তো আমরা এখন মেইন যে কাজটা করবো এখন, সেটা হচ্ছে আমরা কলার বানাবো। সে কলারের জন্য আমাদের বেস কলার একটা বানাতে হবে, বেস কলার ডট টিএস। ওকে, সো বেস কলারে আসলে কি কি থাকবে, বিফোর ইমপ্লিমেন্টিং দিস, আমাদের কিছু ডিপেন্ডেন্সি আছে, সেটা কি কিউই। আমার কিউই ম্যানেজমেন্টের জন্য আমরা দেখছি যে আমাদের কিউই দরকার, কারণ কনকারেন্টলি আমরা কিছু অপারেশন করবো। এবং আমার পাপেটার দরকার, কারণ পাপেটার দিয়ে আমি পাপে ইয়ার ইনস্টল ইনস্টল করো। আমরা মূলত একটা অপশন ট্রলারের ভিতরে দিব, অপশনের ভিতর কি কি থাকবে সেটা আমি লিখতেছি। সো সেটা হইতেছে যে এক্সপোর্ট টাইপ অপশন, আমি অপশনটাকে, সরি, অপশনের প্রথমে নাম থাকবে, হ্যাঁ, যে আমি আমার যে ট্রলারটা আছে সেটার নামটা কি, ঠিক আছে? প্রত্যেকটা নাম দিতে পারবো এবং আমি বলতে পারবো ওইটা কেন বলছে কনকারেন্সি, মানে একসাথে কয়টা পেজ একটা একসাথে আমি কয়টা পেজ স্ক্র্যাপ করতে চাইতেছি সিমultaneous কনকারেন্সি, এটা হবে নাম্বার। এন্ড দেন তারপর আমি দিব ডেপ। এই যে আমরা ডেপথ নিয়ে আলোচনা করলাম, যে ডেপথ গুরুত্বপূর্ণ, আমরা কত দূর পর্যন্ত যাব, একটা লিঙ্কের একটা পেজের কত দূর পর্যন্ত আমি যাব, কত গভীর পর্যন্ত ডেপথ। অ্যান্ড তারপর আমি টাইপটাকে বলবো যে টাইপটা আমি কি কি দিব। আমি শুধু এক্সটার্নাল লিঙ্ক স্ক্র্যাপ করবো না, ইন্টারনাল এবং এক্সটার্নাল একসাথে স্ক্র্যাপ করবো, সেটাও একটা অপশন আমরা দিব। সেটা হচ্ছে নোট টাইপ। আমরা দেখলাম এখান থেকে কি নোট টাইপটা আমি এক্সপোর্ট করছি, না এক্সপোর্ট করি নাই, এখান থেকে আমরা নোট টাইপটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট, এখান থেকে আমি নোট টাইপ করলাম এবং আমি বলবো যে হোল, কারণ একসাথে সে দুইটা স্ক্র্যাপ করতে পারে ফিউচার যাতে। ওকে, সো এখন আমি কন্টেন্ট চাবো, তাই না, যে আমি চাইলে একটা ইয়ার কন্টেন্ট স্ক্র্যাপ করতে পারবো, কন্টেন্ট। সো কন্টেন্ট একটা অপশনাল থাকবে, যে সে কন্টেন্ট চাইতেও পারে নাও চাইতে পারে, ইটস আপ টু ইউজার। এটা আসলে আমি পাস করবো আর সে আমাকে রিটার্ন করবে ডেটা, দ্যাটস ইট। এটা মূলত এই জন্যই অপশন, অন পয়েন্ট অফ টার্গেট বলতে পারেন। এটা আরো সুন্দর করে বুঝতে পারবেন ফিউচার। আমি সিলেক্টর দিব, আমি যদি কেউ সিলেক্টর দেয়, ডম সিলেক্টর মানে সিএসএস সিলেক্টর, ওকে, সেই সিএসএস সিলেক্টর অনুসারে সেই ডমটাকে এইচটিএমএলটাকে ক্লিক করবে। এবং মডিফায়ার, আমি একটা মডিফায়ার দেবো। মডিফায়ার এটা কোনো ইয়ে না, এটা একটা ফাংশন হবে, যে মূলত এইচটিএমএল পাবে স্ট্রিং এবং সে প্রমিস রিটার্ন করবে, মানে অ্যাসিক্রনাস ফাংশন করবে, প্রমিস স্ট্রিং। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড দ্যাটস ইট, আমার আর কোনো কিছুর দরকার নাই বর্তমানে। সো নেম, কনকারেন্সি, ডেপথ,
ডিলে ডিলে দিলেও বেটার হয়, কারণ আমি তো একসাথে অনেকগুলো যখন স্ক্র্যাপ করব তখন আমার ডিলে দরকার আছে, যে 1 সেকেন্ড করে একটু অপেক্ষা করো তারপর স্ক্র্যাপ করো, তাছাড়া সার্ভারের উপর প্রেশার পড়বে, এটা করা উচিত না, এই জন্য একটা ডিলে দেওয়া উচিত। দেন আমি বেস কলারটাকে ইমপ্লিমেন্ট করবো। এক্সপ্লোর ক্লাস বেস কলার। ওকে, এখন সে আমাকে অলরেডি অনেক কিছুই বলে দিছে, যেটা অনেক ক্ষেত্রে ঠিক। আচ্ছা, আমি সবকিছু নেই, তারপরে বাদ দিয়ে দিব, মানে এতে কিছু লাভ হবে। ওকে, তুমি একটু চুপ থাকলে বেটার, একে একটু বন্ধ করে দেওয়া হলে বেটার হতো। আচ্ছা, থাকবে থাক। টাইপ নোট দিলাম। আচ্ছা, এগুলো একটু ভুল করছে সে, কনকারেন্সি দেওয়ার দরকার নেই, আমার অপশন থাকলেই হবে, অপশন থাকবে এখানে, সে ভুলই দিয়েছে অপশন। আমাদের অপশনটা এখানে থাকবে, এখানে যে অপশনটা ডিফাইন করছি সেই অপশনটা থাকবে, তারপর আমরা যে পেজ, যে আমরা যে পেজ গুলো রাখবো, হ্যাঁ, একসাথে 10টা 20টা বা 50টা পেজ রাখবো, সেগুলো পেজ আমি একটা অ্যারের ভিতরে রাখবো। ওকে, আমাদের পেজেস নামে একটা পেজ থাকবে, সেটা পেজ অ্যারে। পেজটা কোথা থেকে আসবে? পেজটা আসবে আমার পাপেটার থেকে। ওকে, যে পাপেটার থেকে আমি ইম্পোর্ট করলাম পেজটাকে, সে পেজ এখানে পাবে। তারপর আমরা কিউইটাকে নিয়ে আসবো। ওকে, পাবলিক কিউই, এগুলোকে প্রাইভেট দিলে বেটার। প্রাইভেট কিউই, কিউটা থাকবে পিকিউই, হ্যাঁ, ওই যে পিকিউটা ইনস্টল করলাম সে পিকিউটা থাকবে। হ্যাঁ, দেন আমাদের লাগবে যে আমরা যে স্ক্র্যাপ গুলো, একটা পেজের ভেতরে তো অনেকগুলো লিঙ্ক সেম থাকতে পারে, তাই না? সেম লিঙ্ক বারবার আসতে পারে, সো আমরা একটা সেট হ্যাশ সেট লাগবে। হ্যাশ সেট মানে যারা যদি না করে, অ্যারে থেকে একটু ডিফারেন্ট, সে আসলে ডুপ্লিকেট ভ্যালু রাখবে না, শুধু সে একটা লিঙ্ক একবারই থাকে। এই জন্য আমাদের একটা লিঙ্ক লাগবে, আমাদের একটা হ্যাশ সেট লাগবে, যেখানে মূলত আমরা আমাদের সব লিঙ্ক গুলোকে স্টোর করবো। হ্যাঁ, স্ক্র্যাপ ইউআরএল সেট। ওকে, নিউ সেট স্ট্রিং, দ্যাটস ইট। সো এটাকে ডিরেক্ট দিলেও হবে, না দিলেও হবে, এটা আমরা জাস্ট নিউ এখন ডিফাইন না করবো। ওকে, আমরা জাস্ট টাইপটা দিই, সেটাকে কেন এরকম করতেছে, সে একটু ইম্পোর্ট করি। ওকে, নাইস। সো অপশন আমরা ডিফাইন করছি, এন্ড এখন আমরা পেজেসটাকে ডিফাইন করছি, আমাদের ব্রাউজারটা কেন রাখতে হবে। ওকে, ব্রাউজারটা তো ওপেন করবো বা ব্রাউজারটা নিয়ে আসবো, সেই ব্রাউজারটা তো রাখতে হবে, ব্রাউজার ওপেন করবো না। সো ব্রাউজারটা আমাদের পাপেটার থেকে আসবে, ব্রাউজার। সো ব্রাউজার তুমি আসো পাপেটার থেকে, শেষ, আমাদের কাজ শেষ। কনস্ট্রাক্টর এখানে সে পাবে মূলত একটা ব্রাউজার। ওকে, প্রথমে ব্রাউজার পাবে, ব্রাউজার, এন্ড সে পাবে একটা অপশন। নাইস, রাইট। এবং তারপর সে ইনিশিয়েট করবে অটোমেটিক। আমরা পিকিউটাকে একটু আহ আলাদাভাবে আমরা করবো। আচ্ছা, আমরা এখানে করে পারি অপশন, এবং অপশন ব্রাউজার টিভিটাকে আমরা করলাম সেভ। ওকে, এবং স্ক্র্যাপ ইউআরএল টাকে সেভ করছি অবভিয়াসলি, আর দিস ডট পেজেস তো সে অটোমেটিক্যালি পেয়ে যাইতেছে। আচ্ছা, এটা এখানে ইনিশিয়েট করলেও হবে, না করলেও হবে, নো প্রবলেম। আমরা এখন অপশনটাকে এটা প্রাইভেট করে রাখছি মূলত। ওকে, সো আমরা পাবলিক করার জন্য একটা গেটার এবং সেটার লাগাবো, তাতে এটা সহজে অ্যাক্সেস হয়। অপশন মানে একটা গেটার নিব এবং রিটার্ন করবো ইউজ ডট অপশন, সেট করার সময় অপশন অপশন সেট ডট অপশন। অপশন সেট করার সময় আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, যে আমাদের কনকারেন্সি চেঞ্জ হয়ে যেতে পারে, যে আমি চাইলে অপশন একবার 10 দিলাম পরে 20 দিতে পারবো, এটা যাতে আবার রিইনিশিয়েট হয় তার জন্য আমাদের একটা লজিক লিখতে হবে। তো ওই লজিকটা আমি সিম্পল কপি করি, তো সময় নেই। সো সে বলতেছে জাস্ট কনকারেন্সি যদি অপশনের সাথে কনকারেন্সি না মিলে বর্তমান কিউর সাথে, সে যাতে
ওই কনকারেন্সিতে আবার একটা কিউ জেনারেট করে বা কিউ ইনস্ট্যান্সিয়েট করে। ওকে, সো এখন আমাদের একটা ফাংশন ডিফাইন করতে হবে যে ক্রিয়েট পেজ, আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে। তো যখন আমি একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটাকে প্রসেস করার জন্য একটা নাম হইতেছে পেজ লাগবে, সেই পেজগুলোকে আমরা এখানে রাখবো। সো ক্রিয়েট পেজ করার জন্য প্রাইভেট ক্রিয়েট পেজ একটা ফাংশন দিব, এটা মূলত একটা পেজ বানাবে। পেজ this dot browser dot new page, ওকে, এন্ড দিন শেষে সে কি করবে, এই পেজটাকে রিটার্ন করবে না, কারণ আমরা পেজের ভিতরে রাখতেছি, তাই না? আমরা এই পেজের ভিতরে পেজেস ডট পুশ, পেজ কি বলতেছে তাই, আচ্ছা অ্যাওয়েট করতে হবে, এটা অ্যাসিং ফাংশন। অ্যাসিং ফাংশন আমি এখানে অ্যাওয়েট করে দেবো, পেজটাকে পুশ করে দিলাম, নাথিং এলস। এন্ড দেন আমি বলবো যে গেট নেক্সট পেজ, মানে আমি যে পেজটা নেক্সটে, আমার তো অ্যারের ভেতরে আছে, আমাদের কনকারেন্টলি যখন চলতে থাকবে তখন কোন পেজটা আমি কখন নিব সেটা আমি জানি না, কারণ একটা পেজ 2 মিনিট লাগতে পারে সেট করতে, আরেকটা পেজ 2 সেকেন্ড লাগতে পারে, আরেকটা পেজ 500 মিলি সেকেন্ড লাগতে পারে। সো আমরা কখন কোনটা স্টেপ করবো, কখন কোনটা অ্যাক্সেস করবো আমরা জানি না। সো এটাকে আমাদের গেট নেক্সট পেজ নামে একটা মেথড লাগে। ওকে, গেট নেক্সট পেজটা কি করবে, প্রাইভেট অ্যাসিং get next page, সে আমাকে, আমি প্রথমে দেখবো যে যদি সে আমাকে দিয়ে দিছে সুন্দর করে, এবং এটা মূলত একটা পেজ রিটার্ন করবে, যেহেতু রিটার্ন করে দিছি সে অলরেডি এখানে আনডিফাইন করার দরকার নাই, পেজ বলে দিলাম যে তুমি পেজই হবা, তুমি আনডিফাইন হবে। গেট নেক্সট পেজ পাইলাম। এখন আমরা ট্রোল নামে একটা মেথড লিখবো। ওকে, প্রাইভেট অ্যাসিং ট্রোল, তুমি ট্রোল করবা কি একটা নোড, কোন নোট বলেন তো, সেই ক্রলার নোটটা আমার নোট ওখান থেকে পাবো। সো এই ক্রলার নোট, এবং আমরা একটা ডেপথ পাবো, ডেপথ নাম্বার, এটা স্টেটটাকে হ্যান্ডেল করার জন্য রিকারসিভ। ওকে, সো ক্রলার নোটটাকে আমি ইম্পোর্ট করে নিই এখান থেকে। এখন আমাদের ক্রলারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ক্রল মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথমে পেজ লাগবে, তাই না? সো আমরা পেজ ক্রিয়েট করবো, আমরা বলবো গেট নেক্সট পেজ, তুমি পেজ আমাকে দাও। তারপর আমরা বলবো আমাদের লিঙ্ক তো লাগবে, তাই না? লিঙ্ক, সো লিঙ্ক আমি কই পাবো, লিঙ্ক আমি পাবো নোড ডট ইউআরএল, তাই না? ডট স্ট্রিং বললে আমি লিঙ্কটা পেয়ে যাবো, কারণ নোডের ভিতরে আমরা জানি যে ইউআরএল আছে, ইউআরএল একটা অবজেক্ট আছে, এই যে এখানে এই যে ইউআরএল, তাই না? তো আমি এখান থেকে এই লিঙ্কটা পেয়ে গেলাম। দ্যাটস ইট। তারপর এর হোস্ট নেমটা আমি একটু বের করে নিব, রুট হোস্ট নেম নোড ডট ইউআরএল ডট হোস্ট নেম, যাতে আমি পরে এটাকে ইউজ করতে পারি। দ্যাটস ইট। এখন আমি প্রায় একটা ক্যাশ নিয়ে নিই, এখানে একটু কিছু লজিক আছে, আমি এক্সপ্লেনেশন করতেছি। আমি সময় যেহেতু আমার কাছে বেশি নাই, আমি এটাকে কপি করি। ওকে, কপি পেস্ট ডেভেলপার, সো এক্সপ্লেন করতেছে কিভাবে কি হয়। ও বাবা, সব তো এরর, আচ্ছা স্টেট ম্যানেজার লাগবে না, আমরা এগুলো পরে ইমপ্লিমেন্ট করবো, স্টেট ম্যানেজার আমাদের দরকার নেই। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে, আমি এটা ওয়ান বাই ওয়ান করি। ওকে, ছোট ছোট করে। সো ট্রাই অ্যান্ড ক্যাচ, এরর পরে আমি ধরবো। আমি বললাম সেট টাইম আউটটা আমি একটু নোট থেকে ফেচ করে নিয়ে আসি, ঠিক আছে? সেট টাইম আউট টাইমার, যাতে ডিলে করার জন্য আমি ওই যে বললাম না যে ডিলে করবো প্রত্যেকটা পেজ কাভার, ওই ডিলেটাকে আমি এখানে পাস করে দেবো। দেন আমি বললো তুমি পেজ ডট, এই যে পেজ যেটা পাইলাম এখানে আমি গোতে যে এই লিঙ্কটাকে পাস করে দিলাম, তারপর সে ওই পেজে চলে যাবে। ওকে, এন্ড দেন আমরা চেক করব যে এই রেসপন্স যে পাবো এর স্ট্যাটাস কি 200 কিনা, বা 200 না, সরি সে ভুল করছে,
যে 400-র উপরে হলে তো সার্ভার সাইড প্রবলেম, তাই না? 400-র উপরে হলে সার্ভার সাইড সরি কোনো ধরনের এরর, 400-র উপরে হওয়া মাত্র কোনো ধরনের এরর। সো আমরা যদি 400-র উপরে হয় তাহলে আমরা আর প্রসেস করব না, আমার আর দরকার নেই। দ্যাটস ইট। এই জন্য আমি বললাম যে যে যদি রেসপন্স স্ট্যাটাস করতে 400 থেকে বড় হয় তাহলে আমি আর এটা প্রসেস করবো না, আমি এরর থ্রো করবো। ওকে, দ্যাটস ইট, নো প্রবলেম। সো এখন আমি আমার নেক্সট কাজ হচ্ছে পেজ থেকে কন্টেন্ট গুলোকে স্ক্র্যাপ করা। তাহলে আমার একটা মেথড লাগে, তাই না? দিস ডট স্ক্র্যাপ পেজ কন্টেন্ট, এই মেথডটা আমি ইমপ্লিমেন্ট করি নাই, আমি করব কন্টেন্ট। ওকে, স্ক্র্যাপ পেজ কন্টেন্ট। সো আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। এর মধ্যে আমি পেজটাকে পাস করে দিব এবং নোটটাকে দিয়ে দিব। ওকে, অ্যান্ড দেন আমি বলবো যে যদি তুমি, আমাদের যেহেতু রিকার্সিভ কল হবে তাই না, আমি বলবো যদি আমাদের একটা স্কেচ লাগবে, যে কন্ডিশন লাগবে, যদি ডেপ যদি 0 হয়ে যায় তাহলে আমি আর কন্ডিশন, আমি আর নিচে যাব। ওকে, ডেপ ইজ ইকুয়াল 0 হয়ে যাবে, এর তো ডিক্রিজ হইতে থাকবে। রিটার্ন নো, নোটটাকে রিটার্ন করে দেবো, এখান থেকে শেয়ার ইয়ে করবো। দেন আমরা করবো কি, এখন আমাদের কোন প্রসেস, আমাদের এখন পেজ, যেটা পেজের যে কন্টেন্ট তো পাইলাম, তাই না? পেজের কন্টেন্ট সেই ফাংশনটা সে হ্যান্ডেল করবে। এখন আমার কাজ হইতেছে যে পেজে আছে সেই পেজের ভেতরে লিঙ্ক গুলোকে স্ক্র্যাপ করা, তাই না? সো লিঙ্ক গুলোকে স্ক্র্যাপ করার জন্য আমাদের একটা লজিক জাস্ট আমি কপি পেস্ট করি, কপি পেস্ট ডেভেলপ করবো, কারণ সময় নেই, তুমি যা দেখতে পাইছি ভাবছিলাম সবকিছু কি হয়ে গেছে। এই যে, তা আমি এই নোডের থেকে রিটার্ন করার পরে আমি বললাম যে স্ক্র্যাপ পেজ লিঙ্কস এবং পেজের মধ্যে দিয়ে দিলাম, সে আমাকে ইউআরএলটাকে দিবে। তো এই যে স্ক্র্যাপ ইউআরএলসটা এখানে হয়তো আমি ভুল করছি, ইউআরএল সেট লিখছি। আচ্ছা, এটাকে আমি ইউআরএল সেট হিসেবে ডিফাইন করি। ওকে, সামথিং ওয়েন্ট রং, কাজ করতেছে না। আমি এটাকে স্ক্র্যাপ ইউআরএল নামটা দিয়ে দিই। আচ্ছা, কি প্রবলেম? স্ক্র্যাপ ইউআরএলস সেটটাকে বাদ দিই, এখন এররটা কাট। সো আমি এখানে কি করতেছি যে আমার যদি স্ক্র্যাপের ইউআরএলস এর ভিতরে অলরেডি ইউআরএলটা থেকে থাকে তাহলে আমি পাস করে দিচ্ছি, আমি আর এটাকে প্রসেস করব না। দ্যাটস ইট। এখানে শুধু এইটুকুই হইতেছে, কারণ আমরা একটা সেম ইউআরএল তো বারবার আমি প্রসেস করবো না, তাই না? মেক সেন্স করে না। সো তারপর আমরা ইউআরএলটাকে এখানে দেখতে পাইতেছেন একটা ছোট্ট একটা এসকেস হ্যান্ডেল করা আছে। এসকেসটা কি, যে আমাদের example.com যদি স্ল্যাশ দিয়ে শুরু মানে শেষ হয় তাহলে সেটা যেন এই এই দুইটা সমান হয়। ঠিক আছে, example.com স্ল্যাশ এবং example.com নাথিং উইল বি দ্য সেম ইউআরএল। সো ক্রলার চাইল্ড নোডটাকে আমরা এখন ইম্পোর্ট করবো এখান থেকে। ওই যে আমরা ক্রলার চাইল্ড নোড এখানে দিলাম এবং নোডটাকে, এই যে নোড, এই নোডটা কি, এই নোডটা প্যারেন্ট নোড, এই প্যারেন্ট নোডটাকে আমি পাস করে দিলাম, অ্যান্ড এখান থেকে নিউ নোডটা পেয়ে গেলাম। দ্যাটস ইট। অ্যান্ড আমার কাজ শেষ। আমাদের এখন দুইটা মেথড হতেছে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? স্ক্র্যাপ পেজ কন্টেন্ট এন্ড স্ক্র্যাপ পেজ। আচ্ছা, রুট হোস্ট নেমটা কোথাও লাগবে না? আচ্ছা, হয়তো লাগেনি। থাকো, আমাকে লাগবে না রুট হোস্ট। ওকে, এবং আমরা শেষে ফাইনালি এই যে যদি কাজটা শেষ হয়ে যায়, আমার পেজ তো এখান থেকে আমি গেট করছি, তাই না? পপ করছি, আপনারা খেয়াল করেন যে এখান থেকে আমি পপ করছি। পপ করা মানে কি, সেই অ্যারে থেকে নিয়ে আসা। এবং যদি আমার কাজ শেষ হয়ে যায় তা আমি আবার পুশ করে আবার ব্যাক করে দেবো যাতে আমি পরে রিইউজ করতে পারি। এইটাই মূলত অ্যালগোরিদমটা, যাতে আমি রিইউজ করতে পারি। সো আমি এখানে কনসোল ডট লগ এরর দেই, এররটাকে প্রসেস করি। সামথিং সামথিং, নো প্রবলেম। আচ্ছা, এই কলটাকে আমি পেলাম। এখন আমার সময়ের অভাব, সো আমি দুইটাকে কপি পেস্ট করবো। সো আমি শর্ট করে বলি, পেজ কন্টেন্টটা আমার পেজ আসতেছে এবং নোট কলার নোটটা আমি পাইতেছি, ওখানে বলারের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করছিলাম। আমি বলতেছি যে যদি কন্টেন্ট না থাকে সে স্ক্র্যাপ করবে না, আর যদি কন্টেন্টের ভেতরে সিলেক্টর থাকে সে সিলেক্টর থেকে সে নিয়ে আসবে। দ্যাটস ইট। এখানে একটু লজিক আছে, আমি এটা মোর এক্সপ্লেন করলাম না কারণ সময় খুব স্বল্প। অ্যান্ড দেন আমরা
একটা নোড প্রসেস করবো, প্রসেস নোডের মেথডটাকে ইমপ্লিমেন্ট করবো। ওকে, ওকে, updated node might be return node. ওকে, প্রসেস নোডটা আমি মূলত বাইরে থেকে কল করব। এটা একটা প্রসেস নোড করবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন দিস ডট কিউর ভিতরে সে আসলে একটা ফাংশন অ্যাড করতেছে এবং ইন্ড অফ দা ডে সে এটাকে কল করে সে রাখতেছে। এবং যদি চিলড্রেনের ভিতরে, এই নোডের চিলড্রেনের ভিতরে যদি কিছু থাকে, সে রিকার্সিভলি সে আবার এই মেথডটাকে কল করতেছে, যাতে সে ইন্টারনালি হইতে থাকে এবং ডেপথ -1 করে দিতেছে। এটা খুবই কমপ্লেক্স ইয়ে না, আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারেন। আমি কোড শেয়ার করে দেবো সবকিছু, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমার একটা দুইটা নেই, এই হলো আমাদের মেইন ক্রলার। এন্ড দেন আমি ক্রলার, বেস ক্রলার, ক্রলার একটা বানাবো, ক্রলার ডট বেস, যেটা আমাদের মেইন। এটা আমাকে কপি করতে হবে, সরি আমাদের জাস্ট আউটপুটটা দেখার মেইন ইয়ে। ক্রলার, বেস ক্রলার, দেন ওয়েট ক্লোজ, এটা জাস্ট কিছু না, যে আনটিল কিউইতে যদি সব ফাঁকা হয়ে যায় তারপর সে নেক্সট যাতে ওয়েট করে। ওকে, ক্লোজ মানে সবকিছু সে ক্লোজ করে দেয়। এন্ড দ্যাটস ইট। আমরা এখন ক্রলারটাকে ইমপ্লিমেন্ট করবো। আহ, আমি ডিরেক্ট কপি করলাম। অপশনটাকে আমি ইম্পোর্ট করব, অপশনটাকে আমি হয়তো ইয়ে করি, এক্সপোর্ট করি। ক্রলার, বেস ক্রলার, এখান থেকে আমি অপশন এক্সপোর্ট করছি, তাহলে এখানে ইম্পোর্ট করতে পারতেছি না কেন? আচ্ছা, ইম্পোর্ট বেস ক্রলার। ওকে, এখান থেকে বেস ক্রলারটাও নিয়ে আসি, বেস ক্রলার, এন্ড দেন ব্রাউজারটাকে আমি নিয়ে আসি আপনার কাছ থেকে, ক্রলার রুট নোডটাকেও নিয়ে আসি। So everything should work. Nice. So, আমি এখানে কি করতেছি, আমাদের যে কলারটা আছে এটাকে বেস কলার যেটা বানাইলাম তাকে এক্সটেন্ড করবো এবং ডিফল্ট অপশন কিছু রাখবো, যাতে এটা ডিফল্ট কিছু অপশন রাখে, যাতে ওভাররাইড করতে পারে। তো আমি এখানে ডিফল্ট অপশনের ভিতরে রাখলাম এবং আমি ওখান থেকে ব্রাউজার নিব, নিয়ে এই যে অপশনটা পাবো এটা পার্শিয়াল অপশন, সে অপশন দিতে পারে নাও দিতে পারে এরকম টাইপ। এবং সে দুইটাকে মার্চ করবে ডিফল্ট অপশনের সাথে, এবং সে ব্রাউজারে সুপার মানে এই বেস কলারটাকে কল করবে এবং ব্রাউজারে এটাকে দিয়ে দিবে। এত এক্সপ্লেনেশন অত যাবো না, সময়ের অভাব। এন্ড দেন এই রান মেথডটা আসলে ম্যাজিক এখানে হবে। রান মেথডটা হইতেছে, আমি দেখতে পাইতেছেন যে টার্গেট নামে একটা জিনিস আছে। টার্গেটটা মূলত কি, এটা ওয়ান কাইন্ড অফ অপশন, জাস্ট সাথে লিঙ্ক থাকবে। এখানে দেখতে পাইতেছেন ওয়ান কাইন্ড অফ অপশন, সাথে লিঙ্ক থাকবে। লিঙ্কটাকে আমি এখানে এই টার্গেটের ভিতরে পাবো এবং লিঙ্কটাকে ডিস্ট্রাক্ট করে, মানে অর্থাৎ স্ট্রাকচার করে আমি অপশনগুলোকে নিয়ে এখান থেকে দিস অপশনের ভিতরে প্রতিবার আমি সেট করতেছি। এবং কলার রুট নোড, কারণ প্রথমবার আমি যখন একটা কলার রান করবো প্রথম তো রুট নোড থেকেই যাবে। তো সে রুট নোড থেকে আমি প্রথমে শুরু করবো। প্রথমে এই যে প্রসেস নোড, দিস ডট প্রসেস নোড, এই প্রসেস নোডটা প্রসেস করবো, দ্যাটস ইট। সো আমরা আর দেরি না করে কলার নোড অ্যাসিং জেনারেটর, এটা মূলত জেনারেটর ডিজাইন করবে এবং আমরা এটাকে টেস্ট করি। আমাদের কমপ্লিমেন্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। মেইন ডট টিএস। আচ্ছা, তার আগে আমাদের একটা মার্কডাউন সার্ভিস ইনস্টল করতে হবে, কারণ আমরা ইনিশিয়াল মার্কডাউনে কনভার্ট করবো। ইনস্টল টার্ন ডাউন। ওকে, টার্ন ডাউন করবো। টার্ন ডাউন হইতেছে আপনার HTML থেকে মার্কডাউনে কনভার্ট করার একটা প্যাকেজ। ওকে, সো এটাকে আমি জাস্ট মার্কডাউন সার্ভিস নামে একটা ইয়ের ভেতরে আহা ডট ডিএস এর ভেতরে দিয়ে দিলাম এবং শেষ, এটা কাজ শেষ। ওকে, যাতে আমি এটা ইউজ করতে পারি। So, আমরা একটা মেইন কি করবো, মেইন থেকে আমি ইম্পোর্ট ওই ক্রলারটাকে নিয়ে আসবো। ওকে, আমরা এখন হ্যান্ডস অন করবো ওয়ান বাই ওয়ান।
কলারটাকে নিয়ে আসবো এবং পাপেটারটাকে নিয়ে আসবো। ইম্পোর্ট পাপেটার। এখন আমরা আমাদের কাজ করব পাপেটার। আচ্ছা, পাপেটারের মধ্যে পাপেটার না, পাপেটিয়ার। ওকে, এন্ড দেন আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো। মেইন ফাংশন বলতে পারেন না, মেইন ফাংশন, সিং ফাংশন মেইন, যেটা আমরা ওখানে নিচে কল করে দেবো। ওকে, প্রথমে ব্রাউজারটাকে ক্রিয়েট করবো। ব্রাউজার, ব্রাউজার পাপেটার ডট লাঞ্চ, এটা ফলস। সে আমাকে অনেক ইয়ে করতে সাজেশন দিতেছে, তার আগে আমি আরেকটা এখানে করে নিই এবং কলারটাকে আমি নিয়ে এসেছি যেহেতু, আমি কলারটাকে এখানে দিলাম এবং ডিফল্ট আমি এখানে ভ্যালু দিতে পারছি ডেপথ at least 1। ওকে, এন্ড কনকারেন্সি দেই, কনকারেন্সি 10। ওকে, কলার ডট স্টার্ট বলতে কিছু নাই, সে আসলে বুঝতে পারতেছে না। ওকে, আমরা একটা ভিউ পোর্ট সেট করলে ভালো হয় ব্রাউজারে, ওকে, যাতে আমরা ভালো করে দেখতে পারি। 1920 1424 এন্ড দেন আমার কলার ভিতরে রান যে মেথডটা আছে, কলার ডট রান, এইটার ভেতরে আমরা লিঙ্কগুলোকে টার্গেট গুলোকে দিব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলবো যে তুমি example.com-এ যাও, https://example.com। ওকে, দেন বলবো একটা নেম দিব। ফার্স্ট অফ অল যে আমি বললাম যে নেম এক্সাম্পল, এন্ড দেন আমি বলবো তুমি বোর্ড টাইপে যাও, টাইপ ইন্টারনাল এবং কারণ আমরা example.com-এ দেখছিলাম যে আয়ানা নামে আরেকটা ওয়েবসাইট আছে যেটা কিন্তু example.com-এর ভেতরে পড়ে না। ওকে, সো আমরা বলবো বোথে যাও। হ্যাঁ, ঠিক আছে, বোথ, ইন্টারনালেও যাও এক্সটার্নালেও যাও। এন্ড দেন বলবো যে কন্টেন্ট, কন্টেন্ট চাইতেছি আমি কি, কন্টেন্ট চাইতেছি মডিফায়ার, মডিফায়ার দিব। আমি পুরো HTML-টাকে নিব, মডিফায়ার বডি না, আমি ভুল বলতেছি, মডিফায়ার দিব অ্যাসেন। যেহেতু একটা প্রমিস রিটার্ন করতে হবে, এখান থেকে আমি HTML পাবো, স্ট্রিং আমি রিটার্ন করব। মার্কডাউন সার্ভিস আমি যেটা ইয়ে করলাম, মার্কডাউন থেকে এক্সপোর্ট করছি। ওকে, মার্কডাউন সার্ভিসটা ক্রিয়েট করি নাই, মার্কডাউন সার্ভিস। ওকে, মার্কডাউন সার্ভিস ইনপুটটা করে নিই। ওকে, দেন মার্কডাউন সার্ভিস ডট পার্টস নামে একটা মেথড আছে, ওটাকে আমি HTML দিয়ে দিলাম। দ্যাটস ইট। সো আমরা জাস্ট এটুকু রান করে দেখি আসলে সে কিভাবে কাজ করতেছে কিনা। তো জাস্ট ইটারেটর, কিন্তু এটা ইটারেটর রিটার্ন করবে, আমি এটাকে ফর অ্যাওয়েট করতে পারবো। ওকে, ফর অ্যাওয়েট কনস্ট আমরা পাবো কি, প্রত্যেকটা নোড পাবো। হ্যাঁ, সো নোড যেহেতু পাবো, ইটার নোড পাবো, প্রত্যেকটা সে আমাকে নোড রিটার্ন করবে। সেই নোডটাকে নিয়ে আমি কি করবো, আমি এখানে জাস্ট একটা কপি পেস্ট করি, এফএস এর এফএস থেকে আমি যাতে নিয়ে আসতে পারি, মানে আমি ফাইল সিস্টেমে রাইট করবো। ওকে, প্রমিসেস, একটা ফোল্ডার ক্রিয়েট করবো, রেজাল্টস, রাখবো। ওকে, আমাদের কাজ শেষ। So, আমি এখানে কি বলতেছি যে আমি নোট পাবো, নোটটাকে নোটের নাম দিয়ে আমি মূলত এই রেজাল্টের ফাইল নাম দেবো এবং ডলার ডট জেসন এর মধ্যে আমি এটাকে জেসনে কনভার্ট করবো একটা, আর একটা কন্টেন্ট দেখবো যে আসলে কন্টেন্টটা কি আসতেছে। সো আমরা এটাকে রান করতে হবে। সো রান করার জন্য আমি টাইপস্ক্রিপ্ট যেহেতু ইউজ করতেছি, সো আমাদের TSX ইনস্টল থাকাটা বেটার। TSX আর প্যাকেজ জেসনের ভিতরে যাই বলবো scrap.ts
tsx what name that is okay done pm square yes it's working সে সামথিং সে বলতেছে আপডেটেড নট চিলড্রেন সামথিং এরর এরর হইতেছে নোড ইজ নট রিটারেবল সে বলতেছে আচ্ছা এটা কোথায় আমি একটু ওখানে যাই আপডেটেড নোড সে পাইতেছে না মানে আপডেটেড নোডটাকে আনডিফাইন্ড সে রিটার্ন করতেছে সাম রিজন রিটার্ন করতেছে আমাকে একটু দেখতে হবে সরি প্রসেস নোড থেকে কি আমি রিটার্ন করতেছি আমি রিটার্ন করতেছি সো ক্রলার থেকেও তো রিটার্ন কর set timeout response status throw error try catch এর মধ্যে scrap this content সে content scrap করলো যদি depth is equal to 0 হয় যদি depth is equal to 0 হয় তাহলে সে রিটার্ন করে দেবে নোড সে যে নোটটা পাবে সেই নোটটাকে রিটার্ন করতেছে দেন সে একইভাবে href ও আচ্ছা সে তো কাজ করার কথা 5 7 আপডেটেড নোটটা কি পাইতেছে চিলড্রেন বলতে কি তো থাকার কথা কারণ চিলড্রেন না থাকলে তো সমস্যা এতক্ষণ কাজ করে এসে যদি কাজ না করে কেমনটা লাগে বলো আচ্ছা আমি দেখতেছি let me give some time a bit iterator আমি এখানে একটু লক করি হ্যাঁ লক করলে দেখা যাবে আসলে কি হইতেছে আপডেটেড নোট আসলে কি পাইতেছে আমি একটু দেখতে চাই console dot log আপডেটেড নোট তাহলে আমি খুব সুন্দর করে দেখতে পাবো সে যাইতেছে হ্যাঁ সে এরর করতেছে না সামথিং ইজ মিসিং এটা তো দেখাইতেছে যে এই যে ক্রলার রুট নোড এখান থেকে কাজ করতেছে ইউআরএল সার্চ করে আসতেছে এবং তার ইউআরএল এর ভিতরে চিলড্রেন আনডিফাইন্ড পাইতেছে হ্যাঁ দ্যাটস দ্য মেইন প্রবলেম চিলড্রেন কেন আনডিফাইন্ড পাবে এটা তো ক্রলার রুট নোডের মধ্যে তাহলে কোনো ঝামেলা হয়েছে দেখি ক্রলার রুট নোড এখানে চিলড্রেন ও আমি চিলড্রেনটাকে ইনিশিয়ালাইজ করিনি দ্যাট দ্যাট সো এখন আমার আশা করি যে কাজ করবে ইনশাল্লাহ আহ হয় তো বড় জিনিস বড় লাইব্রেরি বানাইতে গেলে একটা এরকম হবে তার মধ্যে খুবই সময় কম আচ্ছা, আমি কনসোল লক কোথায় জানি করছি ভুলে গেছি আচ্ছা ডলারের ভিতরে করছি বেস ডলারের ভিতরে এটাকে আমি কমেন্ট করে দেবো ইনশাল্লাহ এবার কাজ করবে সো আমি যদি এক্সাম্পল প্রথমে এখন pm স্কোয়ার স্কোয়ার লেটস সি সে এক্সাম্পল ডট কমে গেল হ্যাঁ আয়নাতে গেল এবং সে এখন ব্রাউজার যেহেতু ক্লোজ করি নাই সে আসলে ক্লোজ করতেছে না ব্রাউজার আমরা শেষে ব্রাউজার ক্লোজ করে যদি দেই এখানে মেইনের ভিতরে দিয়ে তাহলে সে অটোমেটিকলি ব্রাউজারটা ক্লোজ করে দিবে ওকে ব্রাউজারটা ক্লোজ তো ব্রাউজার কি পাইতেছি না আমরা ব্রাউজার পাইতেছি ব্রাউজার বানান ভুল করছি করতে পারবো ওকে এখন যদি দেখি দেখতে পাইতেছেন যে এক্সাম্পলের এই রেজাল্টের ভেতরে সামথিং মানে ক্রিয়েটেড একটা ফাইল ক্রিয়েট হয়েছে যেখানে আমরা দেখতে পাইতেছি যে একটা নোট ক্রিয়েট হয়েছে যেটা আমরা ক্রিয়েট করছি তাই না চিলড্রেন এবং সে বলতেছে কন্টেন্টটা কি এক্সাম্পল ডোমেইন বলতেছে এবং এমডি ফাইল একটা ক্রিয়েট হয়েছে যেখানে মূলত আয়নার কন্টেন্টও আছে এগুলো আয়নার কন্টেন্ট আয়না বলতে আমি এটা বুঝাইতেছি যে হ্যাঁ ওয়েবসাইটের কন্টেন্ট ওকে এই যে আমি যদি আয়নাতে যাই এবং আমি জাস্ট এটাকে কপি করি এবং আমি এখানে যে সার্চ করি যে দেখ কন্টেন্ট আমরা পাইতেছি তার মানে এটা স্ক্র্যাপ হইতেছে সো আমরা কিছু আরেকটু এক্সাম্পল দেখি লাস্ট এক্সাম্পল দেখে আমি এটা শেষ করবো দেখবো কারণ সময়টা আমি বেশি নিয়ে নিচ্ছি
আহ, আমি জাস্ট একটু এক্সাম্পলটা, এখানে যে কোনো লিঙ্ক দিলেই কাজ করবে এখন ইনশাল্লাহ। সো যেহেতু কাজটা হয়ে গেছে, আমি জাস্ট অপশনটা অ্যাড করে দেবো। ওকে, অপশনটা অ্যাড করে দিলাম। আমি বলতেছি তুমি নেক্সট টাইম এটা একটা example.com, আমি বললাম ইউএনজিএস এ যাও, ডেপথ 1 পর্যন্ত না, ডেপথ 1 পর্যন্তই যাক সে। আমি 1 পর্যন্ত দেখতে চাচ্ছি, কারণ ডেপথ যদি বাড়ায় দিই সময় বেশি লাগবে। অ্যাস্ট্রোডক্সে যায় সে ডেপথ 2 নেক, হ্যাঁ, ডেপথ 2 পর্যন্ত যাক সে। না, 1 ইজ যাক, 1, আচ্ছা 2 যাক, দেখি কি কি হয় কাজ করে 50 কনকারেন্সি টু হাই লেভেলে পিএনপিএম স্ক্র্যাপ এক্সাম্পলে যাবে। ঠিক আছে, আয়নাতে গেল এবং আয়না থেকে চলে আসে, সে প্যাকেজে গেছে, সাথে সেই এনজিএস এর এগুলো স্ক্যান করতেছে, দেখতে পাইতেছেন আমি কিছু করতেছে, সে অটোমেটিক করতেছে, সে স্ক্যান করতেছে ওয়ান বাই ওয়ান। সে স্ক্যান করে শেষ করলো। এখন অ্যাস্ট্রোতে গেল, দেখেন একসাথে 50টা পেজ ওপেন করছে সে, এবং সে 50টা পেজের একসাথে স্ক্যান করতেছে। এটার কারণে আমরা কনকারেন্সি 50 করে দিচ্ছি। সে এখন 50টা পেজ থেকে মানে স্ক্যান করতেছে এবং ডেপথ 2 পর্যন্ত যাবে, মানে 0, 1, 2। 0, 1, 2 বলতে আমি কোনটা বলতেছি, একদম শেষ পর্যন্ত, তাই না? 0, 1, 0, 1, 2 মানে এই শেষ পর্যন্ত বলতে এই পর্যন্ত যাবে, এর নিচে কোনো লিঙ্ক থাকলে সে আর যাবে না। সে এখনো স্ক্যাপ করতেছে, দেখতে পাইতেছে। সে সামথিং প্রোটোকল এরর বলছে, নো টার্গেট গিভেন ফাউন্ড। সে সামহাউ সবকিছু করতে পারে নাই। ডেপথ 1 দিয়া এরর হওয়ার কথা না, যখন দেখাতে যাই তখন এরর হয়। ডেপথ 1 দিলাম। আচ্ছা, আমি যেহেতু ইয়ের স্ক্র্যাপটা হয়ে গেছে, আমরা এই দুটো আর না দেখে আমরা জাস্ট অ্যাস্ট্রোডক্সের একসাথে অনেক কিছু স্ট্যাপ করতে গেলে আপনাকে ব্লক করে দিতে পারে, কারণ আহ, তাদের সার্ভার তো আপনাকে বট হিসেবে সবকিছু স্ট্যাপ করতে নাও দিতে পারে। এটা ডকুমেন্টেশন বলে আপনাকে দিতে পারে, ডকুমেন্টেশন তো পাবলিক, যেতে স্ট্যাপ করতে পারে। সো এভরিওয়ান ক্যান স্ক্র্যাপ। সো প্রোটোকল এরর বলতেছে পাপেটার কোড, সো সামহাউ ইটস প্রসেসিং বাট ইট ওয়ার্কস, এটা কাজ করতেছে। সো এইটা এরর আসার কারণ হতে পারে সে একটাতে, আমি এররটা বুঝতে পারছি কোথায়, আমি একটু যাই এখানে, যেহেতু টেকনিক্যাল বিষয়। বেস কলারের ভেতরে সে এরর পাইতেছে মনে হয় গোটোতে যাওয়ার সময়। হ্যাঁ, তবে গোটোতে গেলে সে তো ক্যাচ করবে ফেল, সে তো এটাকে রিটার্ন করে দিবে অ্যাকশন। তো এটা তো এরর আসার কথা না, এরর আসছে কোথা থেকে, কত নাম্বার লাইন থেকে, কত নাম্বার লাইন, কত নাম্বার লাইন, কত নাম্বার লাইন, স্ক্রলার 32, 7, স্ক্রলার 27। হ্যাঁ, ক্লোজ করতে যে সে এরর করতেছে, এটা কেন? pages map page are close and this what pages identity, আমি কি ক্লোজ করতেছি না? ওকে, আমি একটা কন্টেন্টটাকে একটু ইয়ে করি, একটু সময় বেশি হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে। কন্টেন্ট মার্কডাউন সার্ভিসটাকে এক্সটিএমএল পার্স করি, এখানে এটাই কারণে হতে পারে। বাট এইটার কারণ কি, বেস কলারে সে সে যদি পেজ ক্লোজ না করতে পারবে, আমি এটাকে ক্যাচ করে দেবো, সিএটিএস ক্যাচ। আরেকবার একটু ট্রাই করে দিই, আমাদের ওকে। এখন দেখি সে কি করে। সে ডেটা স্ক্র্যাপ করতেছে, বাট সাম রিজন ফর সাম
যেহেতু আমি একটু বড় একটা লাইব্রেরি বানাতে চাইছি, সমস্যা বলতেছে, সরি ফর দ্যাট। মেবি ইট ওয়ার্কস রাইট নাও। ইয়েস, দেখতে পাইতেছেন সে স্টার্ট করছে। এখানে অ্যাস্ট্রোডক্স এর মধ্যে বিশাল একটা অ্যাস্ট্রোডক্স ক্রিয়েট হয়েছে, তাই না? এটা যদি ম্যানুয়ালি করতে যাইতেন তাহলে কত সময় লাগতে পারে চিন্তা করেন। প্রায় 1 লক্ষ লাইনের কন্টেন্ট এখানে আছে, 1 লক্ষ লাইন, 1 লক্ষ প্লাস, 1,24,000 লাইনস কন্টেন্ট। তো এগুলোকে আপনি কি করতে পারবেন, একটা র্যাক সিস্টেমের ভিতরে এমবেড করে দিতে পারবেন। কারণ আমরা জানি যে আমাদের এলএলএম যেগুলো আছে, এআই, চ্যাট জিপিটি যাই বলেন, এগুলো ট্রেনিং ডেট থাকে। হ্যাঁ, সে ট্রেনিং ডেটের পর সে কিন্তু জানে না যে আসলে কি আসতে যাইতেছে ফিউচার। লাইক ভার্সন তো প্রত্যেকটা টেকনোলজি চেঞ্জ হতে থাকে। আজকে অ্যাস্ট্রো ভার্সন 5 আছে, ফিউচার 6 হয়ে যাবে। কিন্তু তাহলে কি কি রিট্রেন করবে? রিট্রেন হয়তো 10 আবার 5-6 মাস পর হতে পারে। এর মাঝখানে যদি কন্টেন্ট আপডেট হয়, এই হ্যালুসিনেশন যাতে না হয় এই কারণে আমরা র্যাক করি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এটা ভেক্টর ডেটাবেসের মধ্যে স্টোর করি এবং রেলিভেন্ট আপডেটেড ডেটাগুলো ওখান থেকে নিয়ে আমরা এআই কে ফিড করি যে এটা হলো আপডেটেড কন্টেন্ট, এর উপর বেস করে তুমি কথা বলো। তখন সে এলএলএম বুঝতে পারে যে আসলে আসলে এটা হলো আপডেটেড ডেটা, আমাকে এখন এর উপর বেস করে কথা বলতে হবে। তখন আর হ্যালুসিনেশনটা হয় না, মানে আপডেটেড এগুলো পাওয়া যায়। ওয়ান কাইন্ড অফ দ্যাট। সো দিস ওয়ার্কিং ওয়েল এখন। So, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন হলে অবভিয়াসলি পড়েন। আমাদের টাইম অলরেডি আপ হয়ে গেছে, সরি ফর দ্যাট। তো anyone questioning anything? হ্যালো হোস্ট, আমি স্ক্রিনটাকে একটু শেয়ার বন্ধ করে দিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? Yes, হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ারই আসছে। আমার কথা কি শোনা যাইতেছে? আপনার কথাটা একটু কাটা কাটা আসছে, সরি। জি জি, আপনার ভয়েস শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি পুরোপুরি দেখাই ফেলছি যে হাউ দিস থিং বিল্ড, একটা কলার কিভাবে বানাতে হয়। এবং আমরা যেহেতু সময় খুবই কম, 10টা পার হয়ে গেছে, আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম আপনাদের যে আসলে র্যাগ কিভাবে করবেন, কিভাবে ওয়েবের ডেটা নিয়ে আপনি আবার এআই ফিট করতে পারবেন, সেটার একটা জাস্ট ডিসকাশন দেবো। এটা ইমপ্লিমেন্ট করার জন্য আর একটা ওয়েবিনার লাগবে, কারণ এটা আলাদা জিনিস। আমি জাস্ট বললাম যে আপনি এখন এই প্যাকটা এখান থেকে নিয়ে অবশ্যই আহ ভেক্টর ডেটাবেসে দিয়ে এআই কে ফিট করতে পারবেন। শিহাবুদ্দিন ভাই, ইয়েস প্লিজ। শিহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কোনটা কেমন আপনার? আছেন ভাই? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের এইটা এটা একটু কোর্স আকারে হবে না? এই কোনটা এটা? জি জি। যে এটা কোর্স ইন্টারেক্টিভ কোর্স প্রোভাইড করতেছে তাহের ভাইয়ের সাথে। সেটা আসলে আহ তাহের ভাই সব এটাকে ম্যানেজ করতেছে। সে ভালো বলতে সরি, ইন্টারেক্টিভ আমি কোর্স এর। একটু ইন্টারাপ্ট করলাম। আমি বুঝতে পেরেছি যে আপনার আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কোয়েশ্চেন আছে। তার জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনি একটু ওয়েট করেন, আমরা আমাদের সেলস টিমের রিপ্রেজেন্টেটিভ আছে কৌশিক ভাই, ওনাকে উত্তর দিব। তখন আই প্রিজিউম আপনাদের ক্যারিয়ার পাথ নিয়ে কোয়েশ্চেন গুলো আপনাদের সলভ। কোনো, সরি ফর ইন্টারাপশন, আপনাদের কোনো টেকনিক্যাল কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ডেফিনেটলি যে আমরা, আপনার কি বুঝতে আচ্ছা, পারছেন হোয়াট আই ডিড? আসসালামু আর না আমি আলাইকুম। শুধু কথা বললাম? আমি কি কথা বললাম? ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই। ডেফিনেটলি এটা হ্যাঁ ফাহিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। তো ডেফিনেটলি। এখানে কি কোনো লাইব্রেরি ইউজ করা হয়েছিল, পাপেটিয়ার বা এই টাইপের কোনো আমি শুধু স্ক্র্যাপার, পাপেটার যার থেকে, মাধ্যমে? ইয়েস ইয়েস, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ওটা আর কি জিজ্ঞাসা করতেছিলাম যে কোনো লাইব্রেরি ইউজ করা হয়েছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পেলেন যে পাপেটারকে আমি ব্রাউজার থেকে ইম্পোর্ট করছি। পাপেটারকে জাস্ট আমি ব্রাউজারটা ওপেন করার জন্য ইউজ করছি, আদারওয়াইজ আমার অন্য কোনো ইউজ করা হয় না। কারণ আমি আপনাদের আরো কিছু টুল দেখাবো, সেটা হইতেছে যে আচ্ছা, আমার পিসি মনে হয় হ্যাং করছে, আই ডোন্ট নো হোয়াট। আচ্ছা, আপনারা একটু গুগল সার্চ করেন যে ক্রলি নামে একটা ই আছে, ক্রলি এবং হইতেছে
ফায়ারবল, এরা কি করে, এরা আপনাদের জন্য এপিআই বানায় রাখছে। আপনি চাইলেই তাদের এপিআই ইউজ করে সহজে কোনো ওয়েবসাইটে স্ক্র্যাপ করতে পারবেন। বাট আমি যে লাইব্রেরিটা বানাইছি এটার ডিপেন্ডেন্সি শুধু দুইটা, একটা পাপেটের মানে সেটা ব্রাউজার লঞ্চ করার জন্য, আর দুই হইতেছে আপনার হইতেছে পিকিউই। সেটা কি, আমি কিউই করতেছি, কিউইটাকে ইউজ করার জন্য আমি পিকিউ ইউজ করছি। এই কারণে আপনার হইতেছে এই দুইটা ডিপেন্ডেন্সি লাগছে। আর আরেকটা ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে মার্কডাউনে কনভার্ট করার জন্য টার্ন ডাউন, যেটা আমি আপনাদের এটা শেয়ার করে দেবো। এই প্রজেক্টটা আপনারা চাইলে এটা এক্সপ্লোর করতে পারবেন। তো এই তিনটা ডিপেন্ডেন্সি জাস্ট ইউজ করা হচ্ছে। আর বাকি সবকিছুই আমাদের একটা জাস্ট দুইটা ক্লাসের মাধ্যমে হ্যান্ডেল হচ্ছে, একটা বেস ক্লাস এবং ক্রলারের মাধ্যমে। আর নোট গুলো আসলে থ্রি ডেটা স্ট্রাকচার এবং রিকার্সিভের মাধ্যমে ওয়ান বাই ওয়ান আশা করি আপনি বুঝতে আমার কথা জি বুঝতে ভাই, পারছেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। সো এনিওয়ান এলস, আপনার কি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে বুঝছেন কি বোঝেন নাই, বা বাই নাম হ্যালো ভাই, বলছেন আমি বা এটা সামথিং কোশ্চেন লাইক। করছিলাম। আহ, শিওর, আসলে সরি আমাদের আমি বিভিন্ন চ্যাট দেখি। জি জি যে ক্রল ফর এআই যেটা আর কি, ওইগুলা দিয়ে তো আসলে এখন এলএলএম এর পাওয়ার করে সবকিছু পেজ স্ক্রল করা যায়। তাহলে মানুষ এখন আর কেন ম্যানুয়াল কোড করে আর কি এগুলা করবে? এগুলা কি আসলে না, ফিউচার কেমন? ইউ আর রাইট, যে এআই করলে আমরা কেন ইমপ্লিমেন্ট করবো। সো অনেক কিছু ক্ষেত্র আছে, যেমন ধরে নেন যে বাইপাস বর্ড, আপনাদের প্রত্যেক ওয়েবসাইটে তো আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। আপনি কিভাবে ওইটাকে বাইপাস করবেন? বা ধরে নেন যে খুবই কমপ্লেক্স কিছু স্ট্রাকচার এআই পারে না, এক জায়গায় যে সে এআই পারে না, তখন আপনাকে ডম সিলেক্ট করে এক্সট্রাক্ট একদম স্পেসিফিক ভাবে ওই জায়গায় নিয়ে আসতে হয়। তখন আপনাকে ম্যানুয়ালি কোড করতে হবে, তাছাড়া এআই সব করে দিতে পারবে না। আপনি এআই ইউজ করতে পারবেন যে পার্স করার জন্য। আপনি বলতে পারবেন এআই, যেমন ব্রাউজার বেস নামে একটা টুল আছে যেটা ব্যবহার করে আপনি বলতে পারবেন এআই কে তুমি এখানে যাও, তারপর এটা করো, সেটা করো, সেটা করো, সে অটোমেটিকলি সবই করবে। বাট আপনি যদি না জানেন হাউ টু ডু, হাউ ওয়ার্কস থিংস ইন্টারনাল, এই যে যেমন ফায়ার কলের মতো আপনার হইতেছে, বা আপনার হচ্ছে ক্রলির মতো বড় বড় এপিআই আছে তাদের, এগুলো আসলে বিল করছে, এগুলো কিন্তু কোড করে বিল করছে, এগুলো এআই ইউজ করে নাই, তাহলে এগুলো কেন ইউজ হইতেছে? ডেফিনেটলি দেয়ার ইজ এ ইউজ কেস, রাইট? So, এই কারণেই আসলে আমাদের জানতে হবে যে আসলে ক্রলার কিভাবে কাজ করে, ক্রলারের ইন্টারনালি কিভাবে কাজ না না, করে। আমি এখন আমরা আমি যদি আসলে আমি হয়তো প্রশ্ন বুঝতে পারিনি। আর আমি জানার জানার প্রশ্নে আমার প্রশ্ন ছিল না, জানা তো অবশ্যই লাগবে কোনো টুল ইউজ করার জন্য। না, আমি অবভিয়াসলি প্রশ্ন ছিল সেটাই। যে এরকম যে মানে এগুলোর আসলে মানে ধরেন আমি এখন একটা মানে আমি এটা যদি শিখতে চাই, হ্যাঁ, তাহলে এটা আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাও তো একটা ম্যাটার করে। মানে ধরেন আমি যদি একটা লাইব্রেরি বানাই, যেমন আপনি একটা লাইব্রেরি বানাইছেন, এটা মার্কেটে হয়তো একটা ইউজ কেস থাকবে, মানুষ ইউজ করবে। কিন্তু মনে করেন একদম জেনারেলি আসলে এগুলার মানে ফিউচার জানতে চাচ্ছি আর কি, ভবিষ্যতে আসলে যেই দিকে যাচ্ছে আমাদের আসলে এটার বিজনেস পার্সপেক্টিভে এগুলোর ফিউচার কেমন হবে, অথবা ডিমান্ড কেমন থাকবে। কারণ আমি ধরেন আমি যদি ফ্রিল্যান্সিং করি এটা নিয়ে, হ্যাঁ, আমি ক্রলিং পারি, ক্লায়েন্ট আমার কাছ থেকে নিবে নাকি আসলে এই ধরনের বিভিন্ন ধরনের টুলকে পেইড করে তারা নিয়ে নিবে? মানে আমি জাস্ট ফিউচার জানতে চাচ্ছি যে ফিউচারগুলো আসলে কোন দিকে যাচ্ছে, Obviously, এটার জন্য আর কি। বুঝতে পারছি। শিখার যত ব্যাপারে আমার কোনো মার্কেট ইয়ে নাই, সেটাই। অবশ্যই শিখার তো দরকারই, এরকম আমি ওটা হ্যাঁ নিয়ে বুঝতে পারছি ডিসএগ্রি আপনার করতেছি না। কোশ্চেন, সরি আমি আসলে বুঝতে পারছি আপনার কথা, যে আপনি বলছেন মার্কেটের ডিমান্ড কেমন জি জি বলুন জি না। জি। ওয়েব অটোমেশনের মার্কেট আসলে বিশাল। অটোমেশনের কিন্তু ছোট্ট একটা উইং হইতেছে ওয়েব ক্রলিং বা স্ট্যাক। সো আপনি যদি ওয়েব অটোমেশনে আপওয়ার্কে যদি সার্চ করেন, বা ওয়েব স্ক্র্যাপিং কিওয়ার্ড নিয়ে আপওয়ার্কে যদি সার্চ করেন, আপনি দেখতে পাবেন যে অসংখ্য আপনার জব পড়ে আছে, আপনি পাবেন। আপনি যা এখনই যদি আপওয়ার্কে সার্চ করেন তাহলে পাবেন। সো দের ইজ অপরচুনিটি দ্যাটস। এবং কি আমি যে পার্সোনালি যে অটোমেশনে কাজ করছি এখানে, আমি আপনাকে যদি বলি যে আমাদের একটা ওয়েবসাইট ছিল, আমি রিয়েল লাইফ এক্সাম্পল আপনি শেয়ার, ইউসেজটা কোথায়, যে আমাদের একটা পুরো ওয়েবসাইট পুরো এআই দের জেনারেটেড, যার জন্য আমাদের ডাটা স্ক্র্যাপ করতে হয়েছে, কারণ এআই ডাটা স্ক্র্যাপ ছাড়া কাজ করতে পারবে না। আপনি যে কন্টেন্টটা দিবেন, সেই কন্টেন্টটা আরেক ওয়েবসাইট থেকে আমি স্ক্র্যাপ করে নিয়ে এসে এআই কে দিই, তারপরে এআই তার উপর জেনারেশন করবে। এআই তো কন্টেন্ট ছাড়া জেনারেশন করবে না। সো হ্যাঁ আমার তো হ্যাঁ, স্ক্র্যাপ করতে হবে, তাই মানে না? ওই যে আমার তো ইনস্পেক্ট স্ক্র্যাপ, ম্যাটেরিয়াল তাকে দিয়ে দিলে সে আসলে কোড জেনারেট করে, নিজে হ্যাঁ এটাকে হ্যাঁ হ্যাঁ ক্রল হ্যাঁ করে, ব্যাপারটা এরকমই সে, ঘটে। হ্যাঁ হ্যাঁ। সো আমি তাকে ওই কনটেক্সটটা দিতে হবে, বা আমার স্ট্রাকচার হইতে দিতে হবে। সো র্যাগ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন এই জন্যই আসছে, যে আপনি অগমেন্ট করতে পারবেন, আর অগমেন্ট করলে আপনি বেটার আউটপুট পাবেন, হ্যালুসিনেশন থাকবে না, এগুলো থাকবে। সো ইউজ কেস আছে, আমি শুধু একটা ইউজ কেস বললাম, এরকম হাজার ইউজ কেস আছে। আমি হয়তো আপনাকে বুঝাতে পারছি। জি জি জি, ঠিক আছে, না আপনার বুঝতে কোশ্চেন, পারছি। থ্যাংক ইউ। না, ওকে। আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই যে বট বট ডিটেকশন, আমাদের যদি কোনো একটা শর্টকাটে কিছু বলতে পারতেন যে আমরা কিভাবে আসলে বট বাইপাস করতে পারি,
এই ধরনের একটা বট মানে শর্ট ছোট করে যদি বলা যেত আর কি সময় থাকলে আচ্ছা, বট বট বাইপাস কিভাবে করা একটা অনেক বড় একটা জিনিস, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এটা সার্ভিস, অনেকে সার্ভিস প্রোভাইড করে এখন ক্যাপ সলভার বা টু ক্যাপচা এরকম অনেক সার্ভিস আছে। আপনাকে পে করতে হবে, পে করে হ্যাঁ ওগুলো আপনি তো তাদের পেইড এই আর জিনিস। কি। জি জি। হ্যাঁ হ্যাঁ। সো এটা পেইড, কিন্তু আপনি যদি নিজে বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে নিজস্ব অ্যালগরিদম লিখতে হবে। যেমন আমি ধরে নেন নিজস্ব ক্রলার হবে না, আমি নিজস্ব অ্যালগরিদম দিয়ে ক্রলারটা বানাই না। সো আপনি যদি নিজস্ব বট বাইপাস করতে চান তাহলে আপনাকে ক্লাউড ফ্লেয়ার এর এগেনস্টে আপনাকে কাজ করতে হবে, ওয়ার্ডটা হ্যাঁ হবে হ্যাঁ ক্লাউড ফ্লেয়ার হিসাবে। হ্যাঁ, ওই যে মানে এই অ্যালগোরিদমটার যদি একটা মনে করেন মানে অ্যালগোরিদমিক ভিউ থেকে না বুঝিয়ে যদি আমাদেরকে একটু মানে আপার লেভেল থেকে দেখাইতে পারতেন যে আসলে জিনিসটা মানে মুখে মুখে আর কি, জাস্ট নট কোড করে, যে আসলে না, কোন কোড কোন করে তো এটা এটা এগেনস্টে মানে কোন কোন জায়গায় আমাদেরকে বটটা ডিটেক্ট করে। যেমন আমি একটা কাজ করছিলাম, সেখানে তাদের ওয়েবসাইটে ঢুকে যদি আমি কোনো সার্চ করি, সার্চ বাটন টিপ দিলে আমাকে বট ডিটেক্ট করে। আর অন্যান্য অ্যাকশন কিন্তু করা যাচ্ছে। আবার আমি হ্যাঁ হ্যাঁ গুগল ওটা থেকে ওই ঢুকতে পারতেছি, গুগল থেকে যদি আমি সার্চ দিই মানে ডাক ডাক গোতে যদি সার্চ দিয়ে দিই, তখন কিন্তু ওদের ওয়েবসাইটের ওই সার্চ হওয়ার পর যে পেজটা আসতো সেটা আসে। কিন্তু ওদের ওয়েবসাইটে ঢুকে যদি আমি সার্চ দিই তখন তাদের ওই প্রোডাক্টটা আসে না, তখন বট ডিটেক্ট করে। তাদের সেখানে 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 তাদের ওই বট ডিটেকশন অ্যালগরিদম দেওয়া আছে, যে আপনি যদি এখানে সার্চ করেন আর সে যদি হ্যাঁ। মনে করে যে আপনি বট হতে পারে, কারণ তারা তো গেস করে, তারা পারফেক্ট না, তারা শিওর জি না, জি তারা জি। তারা শুধু গেস করে যে আপনি বট হতে পারে, কারণ আপনি তখন সে আপনাকে ক্যাপচা দিয়ে দিবে। আর এই যে টুলস যেগুলো আমরা ব্যবহার করি বা আমরা যে দুইটা টুলস এর কথা বলি, এটা আসলে কি করে, আপনার হইতেছে যদি কখনো কোনো সময় আপনাকে এক্সপ্লোর করার সময় যে কোনো সময় আপনি যদি ক্যাপচা আসে, আপনি চাইলে ওটাকে ওই এপিআই ব্যবহার করে ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এপিআই তো আমরা ইউজ করতে হবে, কারণ এপিআই যেহেতু এটা আপনার হইতেছে হায়ার লেভেল অফ হ্যাকিং ওয়ান কাইন্ড অফ, তাহলে আপনাকে এপিআই ছাড়া নিজের ইমপ্লিমেন্ট করা অনেক টাফ। আমি হয়তো বুঝাইতে পারছি আচ্ছা আপনাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। সালামু আলাইকুম, আসসালামু আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মিজানুর ভাই, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে, বলেন। জি আচ্ছা, ফাহিম ফয়সাল ভাই, আসলে আমি আপনাদের এখানে তো দীর্ঘ সময় ধরে আছি। তো শুরু থেকে ছিলাম না, এই কারণে আমি হয়তো অনেক কিছু মিস করছি। তো আচ্ছা পুরো আচ্ছা। ব্যাপারটা দেখছি কোডিং, আর মেবি এটা ডেভেলপারদের জন্যই, বাট আমি আসলে ডেফিনেটলি। মাথার উপর দিয়ে গেছে, জাস্ট শুনে গেছি। আচ্ছা, আপনি তো আপনি কোড বাদ দিয়ে যদি শুধু আউটপুটটা দেখেন, আপনি সেটা বুঝতে পারছেন কিনা যে আউটপুটটা কি হইলো, আমি আসলে যে সে। আপনার কাছ থেকে এই পুরো বিষয়টার একটা সামারাইজ চাচ্ছি আর কি। আমি হচ্ছে একজন ডিজিটাল উদ্যোক্তা, মাত্রই শুরু করলাম আমার ই কমার্স বিজনেস। তো আচ্ছা আমার এই আচ্ছা। ক্ষেত্রে এই ওয়েব ওয়েব ক্রলার এটা আমাকে কিভাবে হেল্প করতে না পারে, বা এটা আমার কি কাজে আসতে পারে, এন্ড না আপনার ওয়েব। এই পুরো বিষয়টা আমাকে একটু সামারাইজ করলে সবার জন্য মনে হয় ভালো হতো। ওকে, আপনি যেহেতু ডেভেলপার না বা প্রোগ্রামিং এর সাথে আপনি কি কখনো কোড করছেন, আমি জাস্ট একটা কোশ্চেন করি। আমি আজ থেকে আরো 2-3 বছর আগে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট বেসিক কিছুটা দেখছিলাম আর কি, যাতে আমার আমার ম্যানেজমেন্টের জন্য আমার ভালো হয় আর কি। ওকে এতদিন ওকে, এতটা ভালো মনেও নাই। বুঝতে পারছি বুঝতে পারছি। সো আসলে এটা বিজনেসের জন্য অনেকভাবে হেল্প করে, কারণ ইন্ড অফ দ্য ডে সবই তো বিজনেস, রাইট? সো এটা আসলে আপনার বিজনেসের উপর ভিত্তি করবে যে আপনার কলারটাই লাগবে কিনা। যদি আপনার মনে হয় যে মার্কেট অ্যানালাইসিস করবেন, লাইক আপনি দেখতে 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 চাচ্ছেন আপনার কম্পিটিটর কারা, তাদের কাছ থেকে ডেটা নিয়ে আসবেন কিভাবে। আপনি যদি ম্যানুয়ালি ডেটা নিয়ে আসতে চান তাহলে তো আপনার অনেক সময় লাগবে, তাই না? এই যে এইসব যে যে ডেটাগুলো আমি স্ক্র্যাপ করলাম, এটা ম্যানুয়ালি করতে অনেক সময় সে এই আপনার হইতেছে প্রোগ্রামের মাধ্যমে আপনি চাইলে জাস্ট একটা কোড আপনার হইতেছে একটা সার্ভিস বানালেন, সে অটোমেটিকলি আপনার কম্পিটিটর যত আছে মার্কেটে তার ডেটাগুলো নিয়ে আসে, স্ক্র্যাপ করে নিয়ে এসে আপনাকে দিল, এবং আপনি তার উপর অ্যানালিসিস করে স্ট্যাট দেখবেন যে কার অবস্থা কিরকম। সো এটা আসলে বিগ একটা আহ, বলতে পারেন প্রসেস। আর ডেভেলপার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, এটা আপনার হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট যেটা করছি, এটা খুবই টাইনি পার্ট, কিচ্ছু না, এটা জাস্ট একটা ইন্ট্রো। ওকে, কিন্তু ক্রলারের আপনি যদি ফার্স্টে আপনি যেহেতু আসেন না, আমি বলছি যে সার্চ ইঞ্জিন ক্রলার ছাড়া কাজ করে না। যে আমরা যে গুগল সার্চ ইঞ্জিন যেগুলো কাজ সার্চ করি, সবকিছু বিহাইন্ড দ্য সিন ক্রলার, বিহাইন্ড দ্য সিন এভরি ক্রলার, মানে ক্রলার ছাড়া কোনো কথা স্ট্যাপ ডেটা করবেই। হয়তো আমি বুঝতে পারছি আসলে ইউজ কেসটা কোথায় আছে, ইউজ কেস কোনো জি ভাইয়া, আমি বিজনেসের। আসলে ব্যাপারটা কিছুটা বুঝতে পারতেছি, তবে আপনি যদি এই ব্যাপারটাকে আরো একটু ভালোভাবে সামারাইজ করতেন। যেমন ধরেন আপনার, আমি লাইক এখন একটা ছেলেদের পোশাক নিয়ে একটা কম্বো প্যাকেজ রান করতে চাচ্ছি আর কি, এবং এটা আমার এখনো পর্যন্ত চোখে পড়ে না যে এই টাইপের কম্বো কেউ বিক্রি করতেছে। তবে এটার সাথে রিলেভেন্ট কিছু প্রোডাক্ট, যেমন ধরেন ট্রাউজার, প্যান্ট, পায়জামা, এই টাইপের প্রোডাক্ট হিউজ বিক্রি করতেছে। তো এখন আমার কম্পিটিটর তো হচ্ছে ওরা।
তো এই ওয়েব ক্রলার ব্যবহার করে কি আমি তাদের এমন বিশেষ কোনো ডাটা নিতে পারি যেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে? এটা অবশ্যই আহ মনে করেন তাদের ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই স্ক্যান করতে পারেন, মানে হ্যাঁ, তাদের মানে ওয়েবসাইট থাকতে হবে। এই ক্ষেত্রে ওয়েব ক্রলারটা আমাকে তাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে বা কাস্টমারের ভিজিটরের যে ডাটা আছে এই ডাটাগুলো আমাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। তো কাস্টমার তাহলে ভিজিটের অ্যাক্সেস আপনি পাবেন না, কারণ পাবলিক ডাটা আপনি পাবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পাবলিক ডাটাটা পাবেন। যেমন ধরেন রায়ান্স স্টার্টে, হ্যাঁ, দুইটা এক্সাম্পল দিলাম কারণ এটা ওয়াইডলি পপুলার। দুইটার মধ্যে প্রাইস ডিফারেন্স থাকে কিন্তু, তাই না? এটা হ্যাঁ, ধরে নেন আপনি আরেকটা রায়ান্স বানাবেন, তো আপনি কি করতে পারবেন যে এই যে এদের এদের প্রাইসটাকে অল টাইম মনিটর করতে পারবেন, যে আপনি ডলার দিয়ে যে আপনি আহ, দুইটার বর্তমান এই একই প্রোডাক্টের কি তারা সেল করছে, কততে সেল করছে, আমি কততে সেল করবো। এই যে যে ডেটাটা আপনি পাইলেন, তার উপর বেস করে আপনি অ্যানালাইসিস করে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। আমি হয়তো একটা সামারি দিতে পারছি, এক্সাম্পল দিতে পারছি আপনাকে। জি ভাইয়া, বুঝতে পারছি, আপনি ধৈর্যের সাথে বুঝাই বলছেন, অসংখ্য ধন্যবাদ। টোটালি আউট অফ টপিক একটা কথা ছিল। আমার পিছনে পর্দাটা যেরকম এবং আপনার পিছনে পর্দাটা দুটাই একই রকম। আপনার আচ্ছা বাসা কি আচ্ছা। ঢাকার ভিতরে কোথাও? না, আমার বাসায় রাজশাহী। আই অ্যাপোলোজাইজ, আই প্রিজিউম আমরা এই ধরনের আচ্ছা, কনভারসেশন ধন্যবাদ। একটু না জড়াই। জি হ্যাঁ, এটা আউট অফ টপিক ছিল, বাট নট অনেকক্ষণ অ্যাবাউট পর্যন্ত আউট একই টপিক, টপিকে কথা বলছিলাম। প্রাইভেসি ইস্যু নিয়েও আমরা হচ্ছে নেক্সট আগাই। আই অ্যাপোলোজাইজ এগেইন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আশা করি আমাদের নেক্সট টাইম কথা হবে। এনিওয়ান এলস? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে ড্রপ করবেন অথবা আনমিউট করবেন। ইন দ্য মেইন টাইম আমি একটু কৌশিক, আমাদের সেলস টিম থেকে কৌশিক ভাই আছেন, ওনাকে একটু ফ্লোর দিচ্ছি। আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে, ওটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শিফা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই, খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এবং লার্নারদেরকেও খুব আমি থ্যাংক ইউ দিব যে আপনারা খুব সুন্দর সুন্দর কোশ্চেন গুলো করেছেন। এর মাধ্যমে যেটা হয়েছে যে অনেকে মনে যে এই ধরনের কনফিউশন ছিল বা যে প্রশ্নগুলো ছিল সেগুলি অ্যান্সার তারা পেয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমি যদি বলি, আমরা ইন্টারেক্টিভ কেয়ার আপনাদের জন্য হচ্ছে ওয়েব অটোমেশন অ্যান্ড স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট একটি কোর্স নিয়ে আসছি আবু তাহের ভাইয়ের সাথে। তো মূলত যারা আপনারা ডেভেলপার বলেন বা টেস্টার আর রিসার্চারদের জন্য ম্যানুয়াল রেপিটেটিভ যে টাস্ক গুলি আছে সেগুলি এখন কিন্তু ধরতে গেলে পাস হিসেবে কাউন্ট হয়। আর অটোমেশনের বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে আমরা খুব সহজে কিন্তু আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি 10x করে ফেলতে পারি, যেটা একটু আগে ফয়সাল ভাই দেখাইলো। তাছাড়া মাঝে মাঝে মনে হতে পারে যে অটোমেশন দিয়ে যেসব কাজ করা যাচ্ছে তা বাস্তবে এই টাইমের মধ্যে শেষ করা অনেকটাই ইম্পসিবল ছিল যদি ওয়েব অটোমেশন না থাকতো। আর এই এক্সক্লুসিভ আর স্পেশাল স্কিলটা আমাদের টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু খুবই রেয়ার। হয়তোবা জব ফিল্ড অনেক আছে, কিন্তু আমাদের যদি দেশের কথা চিন্তা করি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিতে যারা ওয়েব অটোমেশন বা স্ক্র্যাপার তারা খুবই কিন্তু সামান্য পরিমাণ আছে। তো এই স্ট্রাকচার গাইডেন্স বলেন বা লাইফ সাপোর্ট সহ এই স্কিলের কম্প্রিহেনসিভ গাইডেন্স বা সিলেবাস মার্কেট নেই বলে চলে। আর তাই আমরা আপনাদের জন্য হচ্ছে ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট কোর্স নিয়ে এসেছি ইন্টারেক্টিভ কেয়ার। তো আপনাদের সাথে এখানে যেটা ফসলে বললো যে ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমাদের সবার প্রিয় আবু তাহের ভাই, যিনি কিনা হচ্ছে বর্তমানে ডেটা অটোমেটরস এর কো ফাউন্ডার হিসেবে আছে। তাছাড়া উনি এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট কিন্তু 10 ইয়ার্স প্লাস ধরে বেশ কাজ করছেন। তো যদি বলি যে ওয়েব অটোমেশন স্ক্র্যাপিং যদি কোর্স কেউ করতে চায় আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসে, তো সেক্ষেত্রে কি কি বিষয় জানা থাকতে হতে পারে বা প্রি রিকুইজিট কি আসবে। তো মূলত আপনাকে হচ্ছে HTML বলেন, CSS বলেন বা জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল জানা থাকতে হবে, আর নোড.জেএস জানা থাকতে হবে। আর যদি এনপিএম বেসিক জানা থাকে তো এটা ভালো। তো এছাড়া যদি বলি যে এখানে কি কি পাচ্ছেন আপনারা, তো মূলত এটা হচ্ছে 2 মাস একটি কোর্স। এখানে 16টা মতো লাইভ ক্লাস হবে, যেটা কিনা হচ্ছে আবু তাহের ভাই নিজেই নিবেন। তো ক্লাসটা মূলত হচ্ছে উইকলি 2 দিন হবে, প্রতি রবিবার এবং বুধবার রাত 9টা বাজে। এছাড়া এখানে আপনারা হচ্ছে 4টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে কমপ্লিট প্রজেক্ট করতে পারছেন। তাছাড়া যদি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কোর্স থেকে আপনারা কি কি শিখতে পারবেন বা কি কি থাকছে এখানে, তো এখানে হচ্ছে মূলত কন্ট্রোলিং ওয়েবসাইট থ্রু ইটস ওয়েব ইন্টারফেস ইউজিং স্ক্রিপ্টস এন্ড টুলস। দেন হচ্ছে পাপিটারের ফান্ডামেন্টালস গুলো শেখানো হবে। এর পাশাপাশি হচ্ছে ইনস্টলিং এন্ড রানিং আ স্ক্রিপ্ট উইথ পাপিটার, ডেটা কালেকশন ফ্রম ওয়েবসাইট, অ্যাডভান্স ডেটা সিলেকশন, পেজিনেশন টেকনিক্স বলেন অথবা প্রক্সি এন্ড ভিপিএন ইউজ করে কিভাবে অটোমেশন করতে পারবেন। তাছাড়া হচ্ছে ক্যাপচা সলভিং টেকনিক্স গুলো দেখানো হচ্ছে। তো এখানে কারা হচ্ছে মূলত আহ
বিজনেস অ্যানালিস্ট যারা হিসাবে কাজ করে, তো নিয়ে জানা নেই, তারা হচ্ছে আসলে তাদের জন্য খুব কষ্টদায়ক হবে জিনিসটা, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা কিনা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল নিয়ে কাজ করেছেন বা নোডজেস নিয়ে জানা আছে বা যারা মান ডেভেলপার, তারা হচ্ছে ওয়েলকাম আমাদের এখানে। তো আমাদের কোর্সে আসলে রেগুলার প্রাইস ছিল 5,000 টাকা, যেটা কিনা হচ্ছে বর্তমানে আমরা আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি। সেটা হচ্ছে 28% ডিসকাউন্টে আপনার 3,600 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর কোর্সটা আমাদের শুরু হবে মূলত হচ্ছে মে মাসের 2 তারিখ থেকে। আর রাত 9টার দিকে টাইমটা রাখা হয়েছে এই জন্যই, কারণ আমরা এখানে যারাই আছি ম্যাক্সিমাম হচ্ছে জব করি আমরা। তো দিনের বেলা বলেন বা বিকাল বেলা বলি আমরা বা সন্ধ্যার দিকে কেউ কিন্তু সময় বের করতে পারি না। দেখা যায় সারাদিন হচ্ছে 9 to 5 বা 10 to 6 বা 10 to 7 জব করার পরে বাসায় এসে পর সবাই কিন্তু টায়ার্ড হয়ে যায়। তো দ্যাট টাইম আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে হচ্ছে 9টার দিকে ফ্রি থাকি। তো ওই হিসাব করি আমরা হচ্ছে রাতের টাইমটা আপনাদের জন্য রেখেছি। আর তাছাড়া যদি কোর্স নিয়ে যদি আরো ইনডেপথ আরো কোনো কোশ্চেন থাকে বা জানা থাকে, আমি আমার নাম্বারটা অলরেডি শেয়ার করে দিয়েছি চ্যাট বক্সে। তো চাইলে আমাকে এই নাম্বার সরাসরি ফোন দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারবেন। তাছাড়া শিফা আপু হচ্ছে একটা গুগল ফর্ম এখানে দিয়ে দিয়েছে আপনাদের জন্য। তো কাইন্ডলি যারা কিনা হচ্ছে কোর্সের ব্যাপারে জানতে আগ্রহী অথবা কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, তারা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে সময় বের করে একটু ফর্ম ফিল আপ করে দিবেন। তাছাড়া যদি কোনো এখনো যদি কোর্সের ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা হচ্ছে ফয়সালের সাথে এখন কথা বলতে পারেন। আমি আর সময় নষ্ট করবো না, হয়তো অনেক কোশ্চেন আছে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে জানা আছে অনেকে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য এতক্ষণ ধরে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই এবং শিফা আপু। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইকে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা তাহলে কোয়েশ্চেন গুলো করে ফেলি, এর সময় স্বল্পতার কারণে আমাদের একটু রাশ করতে হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো লার্নারদেরকে আপনাদের কোয়েশ্চেন গুলো করার জন্য। ফয়সাল ভাই, আমাদের মোস্ট প্রবাবলি আর কোনো কোয়েশ্চেন্স নেই। আমি তাহলে এই আবার যদি একটু আমাদের ক্যারিয়ার পাথটা নিয়ে বলি, ওয়েব অটোমেশন স্ক্রিপ্টিং উইথ জাভাস্ক্রিপ্ট, আপনারা এখানে 16টার মতো লাইভ ক্লাসেস পাচ্ছেন এবং 4টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাচ্ছেন, এবং সাথে আপনারা মক ইন্টারভিউর জন্য গাইডেন্স এবং সাপোর্ট সেশন গুলোও পাচ্ছেন। সাপোর্ট সেশনে মূলত আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাদের সাথে যুক্ত। এবং আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। আপনাদের সুবিধার্থে আমি আমাদের কোর্স আউটলাইনটাও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওটাও চেক করতে পারেন। আমাদের কোর্স আউটলাইনটা আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন। এবং আপনাদের ক্যারিয়ার পাবে কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা ইদার আমাদের ফেসবুক পেজে ইন্টারাক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদেরকে এখানে কৌশিক ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে চ্যাট বক্সে, আপনারা চ্যাট বক্সে গেলে কৌশিক ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। ফয়সাল ভাইয়া, আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই, তাহলে যদি কোয়েশ্চেন না থেকে থাকে আই প্রিজিউম উই ক্যান এন্ড ফর নাও, আপনার পারমিশন।
থ্যাংক ইউ সবাইকে যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আপনাদের সাথে আপনারা কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যারিয়ার পাথের স্পেশাল ডিসকাউন্ট নিয়ে। স্পেশাল থ্যাংক ইউ ফাহিম ভাইয়া, এত বিজি ডে এর মধ্যে উনি আমাদের জন্য ইনসাইটফুল এন্ড ইন ডেপথ একটা সেশন নিয়ে এসেছেন, তাও এত ছোট সময়ের মধ্যে এত বেশি ইনফরমেশন আমাদের শেয়ার করতে পেরেছেন। আই হোপ আমাদের লার্নারদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আর ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।